হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাসে। সো এই ক্লাসগুলো আরো আগে দিলে হয়তো বেশি ভালো হইতো। তো যদিও অনেক দেরি হয়ে গেছে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা তো অলরেডি শেষ হয়ে গেছে এখন। সো তোমরা তো রিভিশন তো দিবা, তো সেখানেও তোমাদের কাজে লাগবে। সো এটাকে অন শর্ট ভিডিও না দিয়ে, যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না, সেজন্য হচ্ছে আমি এখানে কিছু সিকোয়েন্সিয়ালি ক্লাস দিব আর কি। আর যেগুলো শর্ট সিলেবাসে ছিল ওগুলোর অনেক কন্টেন্ট অনলাইনে পাওয়া যায়। সো ওগুলো আমি অন শর্ট ক্লাসই দিব আর কি। আচ্ছা, সো আসো আমরা এই চ্যাপ্টারটা যেহেতু আমরা দেরি করে ফেলছি অলরেডি দিতে, সো আমরা কথাবার্তা না বাড়াই, আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। তো এই অধ্যায়টায় তুমি হইতেছে যে স্যারের বই পড়ো না কেন, অনেকে যেই স্যারের বই পড়ো না কেন, সব বই ভালো, ঠিক আছে। তো তুমি প্রথমেই দেখতে পারবা যে এখানে লেখা আছে আমাদের, যে ওটাকে বলা হয় ফার্মার্টের নীতি। হ্যাঁ, সো এই নীতিটা বুঝতে গেলে আমাদের আসলে দুইটা নিয়ম আমাদের আগে পড়ে আসতে হবে। সেটা হচ্ছে আমরা সবাই এখানে আহ আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ সম্পর্কে আমাদের মোটামুটি সবার একটু আইডিয়া আছে, আমি যতদূর বুঝতেছি, যে তোমরা যাতে 9-10 এ পড়ে আসছো। তাহলে এখানে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন প্রতিফলন ও আলোর প্রতিসরণ, এই দুটো জিনিস আমাদের একটু পড়ে আসতে হবে। আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ এইগুলো আমাদের একটু আগে পড়ে আসতে হবে। তো আসো আমরা আগে এই দুইটা নিয়ম আগে একটু শিখে আসি, যে তোমার 9-10 এ ছিল। তো আমরা একটু আবার একটু দেখে আসবো, দেন আমরা ফার্মার্টের নীতি নিয়ে আমরা আবার আলোচনা করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের আলোর প্রতিফলন যেটা এখানে লেখা আছে আমাদের। তো আমরা এখানে যে জিনিস চিন্তা করতে পারি সেটা হচ্ছে, আমরা যখন একটা সোর্স থেকে যখন আলোটাকে যখন ফালাই, সো মনে রাখবা যে একটা স্বচ্ছ মাধ্যমে আলো সবসময় একটা সরলরেখা বরাবর চলে, যদি কোনো এখানে মাধ্যমের চেঞ্জ না হয়, ঠিক আছে। তো ধরো যে এই একটা মিডিয়াম আছে এখানে, বা একটা মাধ্যম আমাদের। সো এই মাধ্যমে যদি আমরা এখান থেকে লাইট যদি এখান থেকে ফালাই, তো দেখা যাবে যে এইখানে যে তোমার এই আলোটা হচ্ছে একটা সরলরেখা বরাবর চলবে এরকমের, অর্থাৎ সে একটু বাঁকাইবে না, ঠিক আছে। যদি আমাদের লাইন একটু বাঁকানো আর কি, যাই হোক। সো এখানে আলোক রশ্মি কোনো দিকে বাঁকাইবে না, সরলরেখা বরাবর চলবে। কিন্তু যদি আমার এইখানে কোনো মাধ্যমের চেঞ্জ হয়, মানে হচ্ছে যদি আলো একটা ভারী মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রবেশ করে, অথবা যদি ভারী থেকে হালকা অথবা হালকা থেকে ভারীতে যেটা প্রবেশ করে না কেন, কি বললাম এইখানে, যে ঘন মাধ্যম থেকে ঘন, বা ধর এখানে বলতে পারি যে ভারী মাধ্যম, ঠিক আছে। কি বলতে পারি এখানে আমরা, যে ভারী মাধ্যম। দেখো ভারী মাধ্যম, সো ভারী থেকে সে যদি আমার এখানে হালকায় যায়, যদি হালকায় যায়, তাহলে আমাদের এইখানে তার এই রেখাটা একটু বাঁকাই যাইবে, এবং হালকা থেকে বাড়িতে আসলেও তার রেখাটা একটু বাঁকাই যাইবে, রাইট, মানে একটু কার্ভ করবে। সো যেটাই হোক না কেন, তার মানে এইখানে মাধ্যমের চেঞ্জ হইলেই কিন্তু এইখানে আলোক রশ্মিটা একটু বেঁকে যায়। আচ্ছা, এখন একটা কেস হবে কি, যে আমাদের অবিলম্বের দিকে বেঁকে আসবে, আর একটা কেস হবে কি অবিলম্ব থেকে দূরে সরে যাইবে। সো এই ব্যাপারটা আমরা এখানে দেখবো। তার একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, দেখো যদি আমাদের একটা তলে, যদি এটা আমার এখানে তল বরাবরে, ধরো এইখানে আমাদের যদি এমন হয় যে একটা তলে যদি আমাদের আলোক রশ্মি এখানে পড়ে, তো এটা আমাদের তল, এটা তল, অথবা বলতে পারি যে আলোক রশ্মি আমাদের যদি এইখানে বাড়ি থেকে হালকা মাধ্যমের দিকে যায়, দেখো এইখানে এটা আমাদের তল দেওয়া আছে এইখানে। তো এখন এই উপরের মাধ্যমটাকে আমরা ধরলাম বায়ু মাধ্যম, উপরটা কি আমাদের বায়ু, ঠিক আছে। উপরটা লিখবো কি এখানে এয়ার, উপরটা আমাদের এয়ার, সেটা দ্বারা এখানে কি আমাদের ওয়াটার, ওয়াটার এটা। সো এখন যদি আমার এইখানে একটা আলোক রশ্মি যদি এইখানে পড়ে, আমাদের এই পৃষ্ঠের উপর যদি পড়ে, যদি এইখানে পড়ে আমাদের, তাহলে এইখানে আমাদের কি হইলো, আলোক রশ্মি আমার এইখানে আপতিত হইলো। তো আলোক রশ্মি আমার এইখানে আপতিত হইলে, তখন এইখানে দেখো, যদি এই পৃষ্ঠটা যদি এইখানে স্বচ্ছ না হয়, যদি এখানে অস্বচ্ছ হয়, অ্যাজ লাইক আয়নার মতো যদি হয়, তাহলে এই আলোটা আমাদের সম্পূর্ণটা আমাদের এই মাধ্যমে ফিরে যাইবে। আর যদি এটা অস্বচ্ছ মাধ্যম হয় এটা, তাহলে কিছু আলোক রশ্মি আমাদের এই দিক বরাবর আসবে। সো ধরো যদি এই আমাদের দ্বিতীয় মাধ্যমটা যদি আমার এখানে অস্বচ্ছ হয়, তাহলে আলোক রশ্মি আমাদের কি হবে, মনে রাখবা যে প্রথমত মনে রাখবা 1 নাম্বার যে কেসটা, সেটা হচ্ছে
যে নাম্বার 1 আমাদের এখানে দ্বিতীয় মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মি শোষিত হবে, রাইট? আলোকরশ্মি আমার কি হয়? শোষিত হয়। রশ্মি আমাদের শোষিত হবে। আচ্ছা, শোষিত বানানটা কি রকমের? এবার না কি রকম লেখে রে বাবা? ও, মনে পড়ছে, শোষিত হয়। আচ্ছা, নাম্বার 2 তে কি বললাম? এইখানে দেখো, যদি আমার এইখানে ধরো এই যেটা আমাদের অস্বচ্ছ হয়, তাহলে আমাদের কি হবে? যে কিছু আলোকরশ্মি আমাদের এই পৃষ্ঠে ফিরে যাবে, মানে যেখান থেকে আসছে সেইখানেই ফিরে যাবে আমাদের। তো এই যে ফিরে যাওয়াটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় আমাদের আলোর প্রতিফলন হওয়া। তাহলে এইখানে আমরা একটা প্রতিফলন দিলাম এইখানে। আর যদি আমার এইখানে কিছু পরিমাণের আলো যদি আমাদের এই মাধ্যমে প্রবেশ করে, তাহলে এইখানে কি লিখবা? যদি এই মাধ্যমে যদি কিছু পরিমাণ আলো প্রবেশ করে, সেটাকে বলা হয় আলোর প্রতিসরণ হওয়া। তাহলে যে মাধ্যম থেকে আমাদের আলোক রশ্মি আসছে, তার উপরটাকে ধরলাম আমরা, এখানে যে মাধ্যমটা এই যে এয়ার, তো এই যে মিউ বা কিছু চিন্তা করলাম না, আমরা ধরলাম যে এই মাধ্যম থেকে আলোক রশ্মি এসে এই পৃষ্ঠের উপরে পড়ছে, দেন আমাদের এই মাধ্যমে ফিরে গেছে, আমাদের একই মাধ্যমে চলে গেছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় কি? আলোর প্রতিফলন হওয়া। আর 2 নম্বরে কি বললাম? যে যদি আমাদের এটা যদি আমাদের স্বচ্ছ মাধ্যম হইতো, এটা তো স্বচ্ছ হইলে কিছু আলো আমাদের এই দিকে আসতো, এই যে দ্বিতীয় মাধ্যমে আসতো, এই দ্বিতীয় মাধ্যমে আসাটাকে বলা হয় আলোর প্রতিফলন হওয়া। তো আমরা যদি এইখানে আলোর আলোর প্রতিসরণ হওয়া আর কি, তো আমরা এখানে পড়তেছি আলোর প্রতিফলন পড়তেছি। আলোর প্রতিফলনের 2টা সূত্র আছে। একটা হচ্ছে এইখানে দেখো, তোমার যে বিন্দুগুলাতে তোমার আপাদিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি মিলিত হয়, এই যে পয়েন্টটা আমাদের, এই পয়েন্টটাকে বলা হয় আমাদের আপাতন বিন্দু। এটাকে বলা হয় কি? আপাতন বিন্দু। ঠিক আছে, এটার নাম কি ভাইয়া? আপতন বিন্দু। সেটা আমি নাম এখানে লিখে দেই। কি নাম লিখবা? যে আপতন বিন্দু। ওকে, আপতন বিন্দু। আচ্ছা, তো আর এইটাকে বলা হয় আমাদের বিভেদ তল। এটার নাম কি ভাই? আমাদের বিভেদ তল। এগুলো তোমরা জানো অলরেডি, রাইট? সো বিভেদ তল, বানানটা ভুল হইতে পারে, যাই হোক। সো এখন যদি আমাদের এইখানে দেখো, তো এইটা হচ্ছে আমাদের আপাদিত, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। সো এইটার যদি আমি এখানে লম্ব রেখা টানি, আপাদন বিন্দু থেকে যেটা অবিলম্ব টানা হয়, অঙ্কিত অবিলম্ব যেটা আমাদের, এটা আমাদের অঙ্কিত অবিলম্ব, যে এইটা হচ্ছে আমাদের সেই অঙ্কিত অবিলম্ব এইটা। তাহলে এইখানে মানে এই 3 নম্বরের 1 নম্বরের ফর্মুলা কি লিখবো? 1 নম্বরে লিখবো এইখানে যে তোমার এই যে আপাদিত রশ্মি, হ্যাঁ, এই যে আপাদিত রশ্মি আমাদের এইটা, যেটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের আর রিফ্লেকশন। আচ্ছা, তাহলে কি লিখবা? যে আমাদের এই যে আপাদিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাদন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সবাই আমাদের কি থাকবে? একই সমতলে থাকবে। তাহলে আমরা এখানে লিখবো কি? আমাদের সবকিছু 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 একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এইখানে যে আমাদের এই আপাদন কোণ এবং প্রতিফলন কোণ এই দুইটা হবে কি? আমাদের সমান। দ্যাট মিন্স আমাদের এই যে আই ইজ ইকুয়াল টু হবে কি? এখানে কোণ আর। আচ্ছা, এইটাই হচ্ছে মোটামুটি আমাদের প্রতিফলনের ব্যাপার স্যাপার। সো এই চ্যাপ্টারে আসলে পড়ার মতো অনেক জিনিসই আছে, কিন্তু তুমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করো, তাহলে এই চ্যাপ্টারে পড়ার মতো এমন কিছু নাই। কারণ এইখানে কয়েকটা ইকুয়েশন আছে আমাদের, মানে লেন্স প্রস্তুত করার সমীকরণ, তারপরে হচ্ছে যে সংকট কোণের একটা ইকুয়েশন আমরা আজকে দেখবো। দেন এইখানে আছে তোমার বিভিন্ন ইকুইপমেন্ট, যেমন সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক এইসব অনুবীক্ষণ যন্ত্রের কিছু, আর আছে আমাদের পাওয়ার, ক্ষমতা নির্ণয়টা। এই হচ্ছে ম্যাথ। সো ম্যাথের টাইপ অনেকগুলো কম, বাট থিওরি পড়া এখানে বেশি। সো আলোর প্রতিফলন নিয়ে আমাদের আসলে আলোচনা কম করলেই হয়, আমরা আলোর প্রতিসরণে চলে যাই। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস কথা বলি যে আলোক রশ্মি আমাদের যখন একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যায়, তখন সে হইতেছে যে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার কারণটা কি? সেটা হচ্ছে ফার্মার একটা নীতি, আমরা যেটা বলি
ফার্মার যেটা দেখায় সেটা হচ্ছে আলো সব থেকে একটা স্মার্ট অবজেক্ট হিসেবেই আসলে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এখানে অবজেক্ট বলাটা ভুল। সো যদি এখানে আলো মানে কণা নাকি আমাদের তরঙ্গ, এটা নিয়ে অনেক মতবাদ আছে। সো যদি আমি কখনো কোনো জায়গায় এখানে অবজেক্ট বা কণা হিসেবে বলে ফেলি, সো এটাকে আসলে অবশ্যই ইগনোর করবা। আমি মানে এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে বলতেছি, অন্য কোনো কারণ নেই। কারণ আলো কণা এটা আসলে বলা ভুল, এ নিয়ে অনেক মতবাদ আছে। তোমরা চাইলে একটু গুগল সার্চ করে দেখতে পারো যে আলো কণা নাকি তরঙ্গ। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের এই ফার্মার যে নীতিটা, সেটা আসলে এখানে বলা হয়েছে যে আলোটা সবসময় আমাদের মিনিমাম দূরত্বে যাইবে এইখানে। আচ্ছা, এই জন্য বললাম যে আলো যেটা স্মার্ট জিনিস, সেটা আসলে ফার্মারের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এখন দেখো যে আমরা একটু এখানে বলে আসলাম যে যদি আমাদের এখানে একটা বিভেদ তল থাকে, তো ধরো আমাদের আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যখন প্রবেশ করে, একটা ধরো আমাদের তল, তো আলোক রশ্মি আমাদের এই মাধ্যম থেকে, আমাদের যদি এই মাধ্যম থেকে ধরো একটা মাধ্যম, এই মাধ্যম থেকে সে আমাদের এই একটা মাধ্যমে যাবে, তো এইখানে সে আমাদের আপাদিত হইলো, আপাদিত হওয়ার পরে যে এই বিন্দুটা ধরো আমাদের সেই আপাতন বিন্দুটা এইখানে, এখানে আমাদের পড়লো আলোক রশ্মিটা। তো এটা ধরো আমাদের সেই অঙ্কিত অবিলম্ব, যেটা আমরা এখানে এটা দিয়ে প্রকাশ করতে পারি, আমাদের অঙ্কিত অবিলম্ব এইটা, এটা আমাদের কি ভাই অঙ্কিত অবিলম্ব। আচ্ছা, এটা আমাদের অঙ্কিত অবিলম্ব। ওকে, তো এখন দেখো যে আমরা বড় করে দিলাম এখানে। আচ্ছা, এটা অঙ্কিত অবিলম্ব। এখন দেখো যে এটা যদি আমাদের একটা মাধ্যম হয়, ধরো এটা আমাদের এয়ার মাধ্যম, এটা কি ভাই আমাদের এয়ার, এটাতে আমাদের পানি, এটা আমাদের ভাই পানি মাধ্যম। তাহলে আলোক রশ্মি দেখো যে বায়ু থেকে পানিতে প্রবেশ করতেছে, তার মানে সে হচ্ছে কি আমাদের এইখানে বলতে পারি যে হালকা মাধ্যম থেকে সে ভারী মাধ্যমে প্রবেশ করতেছে। এখন এইখানে আমরা ছোটবেলায় শিখে আসছি যে এইরকম যখন প্রবেশ করবে তখন সে আমাদের এদিকে বেঁকে আসবে। ঠিক আছে, দেখো এই যাওয়ার কথা ছিল আমাদের এই দিক বরাবরে, রাইট? আমাদের যাওয়ার কথা ছিল এই দিক বরাবরে, এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিকে যায় না। এদিকে না গিয়ে সে হচ্ছে আমাদের এইদিকে একটু বেঁকে আসে। কোন দিকে? এই যে এইদিকে বেঁকে আসে কিছুটা, এই অবিলম্বের দিকে সে বেঁকে আসে এরকম করে। তো এই জিনিসটা আসলে কেন হয়, সো এটা আমরা একটু এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এর পিছনে একটা লজিকও আছে এবং আমরা এটা আজকেই এইখান থেকেই দেখবো। এই যে এইখানে আছে আলোর প্রতিসরাঙ্ক, আলোর বেগ, আমরা এইখানেই দেখবো। সো এইখানে একটু কথা আমরা বলে নেই যাতে আমরা সুবিধা হয়। আচ্ছা, ওইটা আগে পড়ে আসলে ভালো হতো, যেহেতু পড়ে আসি না সমস্যা নেই, আমরা এখান থেকেই পারবো। সো অ্যাজ ইট ইজ আগের মতো করে আমরা এখানে বলবো এটা হচ্ছে আমাদের বিভেদ তল। এটা হচ্ছে আমাদের কি, এই যে এটাকে বলা হয় বিভেদ তল, আর এখানে নাম দেওয়া শুধুমাত্র তার তল। এটাকে বলা হয় আমাদের সেই অঙ্কিত অবিলম্ব, বা এটাকে আমি এন দিলাম। এটা হচ্ছে আমাদের সেই আপাদিত রশ্মি, যেটা এখানে যে কোণ উৎপন্ন করব সেটাকে বলবো আমরা আই কোণ। আর এটা হচ্ছে আমাদের আর কোণ, আর এটা তো আসলে হবে না, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এইখানে যে কি হইলো, ব্যাপারটা যেটা বলতেছিলাম আমরা, সেটা হচ্ছে যে আলোক রশ্মি এই দিকে না গিয়ে এদিকে বেঁকে আসছে। সেটা তো আমরা মুখস্থ বিদ্যা, কিন্তু এরকম কেন বেঁকে আসে, তো এর একটা কারণটা কি দেখো এইখানে আমরা বলবো যে আলোর বেগ আসলে নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপরে। তাহলে এইখানে বলতে পারি যে আলোর বেগ মাধ্যম প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর। আচ্ছা, সো এখন দেখো যে এইখানে ব্যাপারটা কি হইতেছে, ব্যাপারটা হইলো যে এই বাতাসে যে আলোর যে বেগ থাকবে আমাদের, এই পানিতে আলোর বেগ সেম হবে না, তো এখানে আমাদের কিছুটা আসলে কম হবে, রাইট? আচ্ছা, কম বা বেশি যাই হোক, তো এখানে যদি কম হয় আমাদের, তাহলে আমরা বুঝতেই পারতেছি এইখানে আলোর বেগটা আসলে ওইরকম থাকবে না। আচ্ছা, এখন ধরো যে আমরা একটা তর্কের খাতিরে চিন্তা করলাম যে আলো আমাদের কণা, যদিও আমি আবার বলতেছি এটা আসলে সম্পূর্ণ ভুল। তো যদি এখানে আলো আমাদের কণা হয়, তাহলে দেখাটা জিনিস আমরা এখানে লিখতে পারি যে ধরো এইটা হচ্ছে আমাদের সেই মানে তলটা, এই যে আমাদের বিভেদ তল এইটা আমাদের। তো এই বিভেদ তলে আমাদের এইখানে ধরো এই আমাদের সেই অঙ্কিত অবিলম্ব, এই যে অবিলম্ব আমাদের এইটা। তো এখন ধরো যে আমাদের আলোক রশ্মি এই যে এইখান থেকে এসে পড়লো, এই যে এইখানে এসে পড়লো, পড়ার পরে সে আমাদের পরের বারে কি হবে, পরে হচ্ছে এই যে দেখো এই যে এরকম বেঁকে আসে এইদিকে। সো আমি যদি এখানে আলোগুলারে কণা হিসেবে বিবেচনা করতাম, যদিও এটা আসলে আমি আবার বলতেছি এটা বলা ভুল। ধরো আমাদের কণাগুলো কিরকম হবে, কণাগুলো আমাদের এরকম করে এদিকে আগাইতেছে, রাইট?
কণাগুলো আমাদের এরকম করে আগাইতেছে, এই সরলরেখা বরাবর সে আসতেছে। তো আস্তে আস্তে দেখো যে এইখানে দেখো ব্যাপারটা কি হইলো, যে আমাদের এই যে এই কণাগুলার বেগ মানে এই লাইন বরাবর যখন আসবে এগুলো আমার একই দিকে আসতেছে। তো এবার একটু দেখো তো যে তুমি যদি কোনো বাঁকে এরকম যদি রাস্তার বাঁকে বাঁক নিতে চাও গাড়ি, তখন গাড়িতে তোমার চারটা চাকা থাকে না? এখানে গাড়ি যে চারটা চাকা থাকে, ধরো এই একটা, এই যে আমাদের চারটা চাকা আছে। এখন তুমি যদি এটা যদি ঘুরতে চাও তাহলে কি হয়, তুমি এইটাকে স্থির রাখো আর এই দুইটাকে গতিশীল করো, তাহলে এই দিক ঘুরে আসে। ফর এক্সাম্পল ধরো যে আমি হাঁটতেছি, এখন আমি যদি ঘুরতে চাই তাহলে আমাদের এই যে এই পাশের পাটা, এই যে এই পাশের পাটা স্থির রেখে আমি এই পাটা দিয়ে ঘুরে আসি এরকম করে, তাই না? তাহলে আমার এই পাশের পাটা কিন্তু রানিং থাকে, রাইট? আবার ধরো আমি হাঁটতেছি আমি এইদিক ঘুরবো, তাহলে দেখো আমার এই পাশের মানে এই পাটা আমি স্থির রেখে এই পাটাকে ঘুরাই ফেলতেছি। তো এখন দেখো যে এই কণাগুলো আমাদের এই মাধ্যমে এখনো প্রবেশ করে নাই। এই মাধ্যমটা চিন্তা করো যে এই মাধ্যমে এখনো সে প্রবেশ করে নাই, তাহলে এইগুলো এখনো বেগ বেশি আছে। এগুলো কি আমাদের বেগ এখনো আগের গুলার থেকে ওইগুলো থেকে বেশি আছে। তাহলে এগুলার কি দেখো তো বেগ বেশি, বেগ এখনো কি আছে আমাদের বেশি আছে। আচ্ছা, আর এই কণাগুলো দেখো এইটা অলরেডি মানে এইগুলা প্রবেশ করতে করতে এইটা এগুলো অলরেডি কি করছে আমাদের এই ঘন মাধ্যমে প্রবেশ করে ফেলছে। তাহলে এগুলার বেগ কিছুটা কমে গেছে না? বেগ কিছুটা কমছে। আচ্ছা, যদি বেগ কমে তাহলে বুঝতেই পারতেছি যে এরকম সোজা সোজা আসতেছিল, এখন তো এদিকে বেগ নাই, তাহলে এরকম করে সেদিকে বাঁকাই আসলো, রাইট? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে দেখো তোমরা এটাও শিখছো যে যদি আমাদের এখানে কোন একটা কোণে না পড়ে, ধরো আলোক রশ্মিটা আমাদের এইখানে এই যে আমরা বললাম এটা হচ্ছে আমাদের আই কোণ, সো আই কোণ এরকম না হয়ে সে এরকম খাড়া সোজা করে পড়তো তাহলে মোটেও বাঁকাইতো না, অর্থাৎ সে এরকমের এই এরকম সোজাই চলে যেত, রাইট? আচ্ছা, এইটা আবার কেন হয়? তো এটা তোমরা এখন বুঝতে পারতেছো যে ব্যাপারটা এটা কেন হয়। এটা হয় এই জন্য দেখো যে তুমি যদি এখানে ধরো যে এটা ধরো আমাদের সেই তল, তো তুমি এখন দেখো যে এইখানে যে কণাগুলো আমাদের আছে, ধরো এই যে কণা, এই যে কণাগুলো আমার এইখানে আছে, এই যে কণাগুলো আছে, তো দেখো এই কণাগুলো যখন আমাদের ঘন মাধ্যম প্রবেশ করবে, এটা আমাদের হালকা মাধ্যম, এটা কি আমাদের হালকা মাধ্যম, এটা আমাদের ভারী মাধ্যম, রাইট? এটা আমাদের ভারী মাধ্যম। তো আলোক রশ্মিটা যখন আমাদের হালকা থেকে যখন ভারীতে আসতেছে, তো এখানে প্রত্যেকটা কণা আমাদের সমান সময় পড়তেছে, তাহলে এখানে আসলে এইখানে বেগ কম যদি হয় একসাথেই কম হবে, কোনোটার আগে বা পরে হবে না। কিন্তু এইখানে যখন বেগ কম বা বেশি হয়েছে তখন সবগুলো কণার বেগ একই সময় আসলে কম বেশি হয় নাই, মানে এখানে কিছু কণার বেগ আগেই কম হয়ে গেছে, কিছু কণার বেগ হইতেছে কি আগে থেকে অনেক বেশি ছিল। সো এই জন্য এইদিকে বাঁকাই আসছে, আর এইখানে এই জন্য বাঁকায় নাই। সেটা জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে বললাম, বাট এই ব্যাপারটা আসলে রিয়েল লাইফে বলতে দেয় না, তাহলে সমস্যা। অরিন্দম ঘোষের মতো কেউ দেখলে তো খাইছে আমারে। আচ্ছা, so এখন দেখো যে আমরা এখানে কি বলছিলাম যে মাধ্যমের প্রকৃতির উপর আসলে আলোর বেগটা নির্ভর করতেছে। তো এইটার উপরে নির্ভর করে আমাদের এখানে দুইটা সূত্র আছে। তো সেই সূত্র দুইটার ভিতরে একটা আছে আমাদের বলা হয় স্লেনের সূত্র। তো প্রথম সূত্রটা তো আগেরটার মতোই, বুঝতেই পারতেছো যে আমাদের এই আপাদিত রশ্মি এবং এই যে আপাদন বিন্দু এবং প্রতিফলিত রশ্মি, সেই প্রতিষ্ঠিত রশ্মি এটা আমাদের প্রতিফলন প্রতিসরণ, প্রতিষ্ঠিত রশ্মি এবং আমাদের এই বিভেদ তলটা, আর বিভেদ তলের এই যে এই বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এগুলো আমার সব কি একই সমতল থাকবে। এটা আমরা আগেও পরে আসছি, ঠিক আছে? এটা আমরা মানে এই ওইখানে ছিল আমাদের প্রতিফলন, এখানে জাস্ট প্রতিসরণ, আর কিছু না। তো এইবার দ্বিতীয় যে সূত্রটা আমাদের সেইটা আমাদেরকে আসলে বুঝতে হবে। সো প্রথমটা আমাদের না বুঝলে মানে জানোই, আমরা আগে থেকে জানি ওইটা। সো দুই নাম্বারটা হচ্ছে এইখানে এই মাধ্যমের যে আই এবং এই মাধ্যমের যে আর, তাহলে এই মাধ্যমের সাইন আই এবং এই মাধ্যমের সাইন আর, এই দুটা অনুপাত হবে একটা ধ্রুবক সংখ্যা, মানে ধ্রুবক হবে। তাহলে আমরা বলবো যে প্রথম মাধ্যমের যে সাইন আই বাই কত সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা এখানে মিউ দিয়ে লিখলাম, মিউ, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, তো যদি আমরা এখানে আরো কিছু মাধ্যম থাকতো তাহলে আমরা সেইগুলো এখানে নিতাম। সো তাহলে আমরা এখান থেকে এটাকে বড় করে লিখতে চাই, ধরো এখানে আমাদের যদি কিছু কোণ হয় এরকমের যে আই অন কোণ, তারপর ধরো আমার এখানে আছে আই টু কোণ, তারপর এখানে আছে আই থ্রি কোণ, আই ফোর কোণ, যদি এরকম থাকে, তো সেগুলোর জন্য আমার এখানে প্রতিসরণের পর কি হবে সেটা হচ্ছে দেখো যে আই এর জন্য আমার এখানে আই অন এর জন্য আর অন, তারপরে আমার এখানে আর টু, তারপরে আর থ্রি, তারপরে আর ফোর, এরকম করে করে আমাদের বাকিগুলা হবে। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা তখন এভাবে লিখতে পারতাম, দেখো এই যে সাইন
আই অন, সাইন কত আই অন বাই সাইন আর অন ইজ ইকুয়াল টু সাইন আই টু বাই সাইন কত আর টু ইজ ইকুয়াল টু সাইন আই থ্রি বাই কত সাইন আর থ্রি ইকুয়াল টু সে আমাদের ধ্রুবক। আচ্ছা, তো এইটা আসলে কার সূত্র? এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র। সো তোমরা বই দেখতে পারবা, এটা লেখা আছে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যদি ধরো যে এইটাকে একটু যদি মডিফাই করতে চাই, তাহলে আমরা সেটা করতে পারি। তো সেটা কিভাবে করবা দেখো, ধরো আমাদের এইখানে লেখা আছে, এই যে ধরো আমাদের এইখানে যা লেখা আছে। আচ্ছা, আমি কিন্তু এইখানে যেটা করতেছি সেটা হচ্ছে, দেখো যে আমার তো অলরেডি এখানে লেখাই আছে, তো আমি কিন্তু এটাকে এইখান থেকে এটা মুছে ফেলবো, মুছে ফেলে আমি ওইখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, তো এবার দেখো যে এখানে কি বললাম, আমাদের এইখানে দেখো আছে কি, আমাদের আছে এখানে সাইন আই বাই হচ্ছে কত সাইন আর ইজ ইকুয়াল টু কত বলছিলাম, ধ্রুবক মিউ। তো মিউ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কত হয় আমাদের, মিউ সাইন আই মানে সাইন আর ইজ ইকুয়াল টু সাইন কত আই। আচ্ছা, এইবার দেখো যদি আমাদের এইখানে এমন হয় বিষয়টা যে আমাদের এটা আসলে 90 ডিগ্রি কোণে পড়তেছে, 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এই আই ইজ ইকুয়াল টু যদি আমার এখানে 90 ডিগ্রি হয়ে যাইতো কখনো, ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে কি লিখবা যে মিউ ইজ ইকুয়াল টু কত সাইন আর ইজ ইকুয়াল টু 1, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত 1 বাই সাইন আর। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু আমাদের এইখানে হচ্ছে যে মানে কি বলে এটাকে, যে এটা নিয়ে আমরা সামনে একটু কাজ করবো আবার, তখন দেখতে পারবা যে আসলে আমরা এই খারাপ ভাবে যখন হয় এটা কি রকমের। আচ্ছা, ওটা একটা সূত্রই আমি হিসেবে দাঁড় করাবো, কোনো সমস্যা নাই। তো এখন ধরো যে আমাদের এখানে যদি আই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। আচ্ছা, এখন আই 0 ডিগ্রি হওয়া মানে কি, আই 0 ডিগ্রি হওয়া মানে হচ্ছে যে আমাদের এই যে এই তল বরাবরই আসলে আমাদের কি হবে, সেই রশ্মিটা এসে পড়বে। সো এখানে ধরো যে আই ইজ ইকুয়াল টু 0 হইতো এখানে, সো লিখো আই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে, তো আই 0 হইলে এখানে কি হইতো দেখো যে মিউ মিউ সাইন আর ইজ ইকুয়াল টু কত 0, রাইট। আচ্ছা, এখন দেখো যে এইখানে আমরা যদি 0 পাইতে চাই তাহলে এইখানে সাইন কত হইতে হবে, তাহলে এখানে লিখতে পারি আমরা যে মিউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স কত হলো 0। আচ্ছা, এই জিনিসটা একটা আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ দিতেছে, এই জিনিসটা দেখো, এই যে মিউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এটা আসলে আমাদের কোন কাজে লাগবে, এটা আসলে তেমন কাজে লাগবে না, কিন্তু আমরা এখানে বলতে পারি যে আমাদের দেখো যে এখানে এই যে এই রেখা বরাবরে যদি এই যে আমাদের বিভেদ তল যেটা মানে অবিলম্ব যেটা যদি এইরকম যদি প্রবেশ করতো আমাদের এরকম, যেখানে আই ইজ ইকুয়াল টু 0 হইতো, সো আই 0 হইলে আমাদের এইখানে মিউ ইজ ইকুয়াল টু কত আসতো, আমাদের এইখানে 0 ডিগ্রি চলে আসতো। আচ্ছা, তো তার মানে আমাদের যে এইখানে যদি আমরা একটু আগে বলে আসছিলাম যে যদি আমাদের মানে আলোর কণাটা যদি এরকম লম্বভাবে যদি প্রবেশ করে এরকম করে, তাহলে তার গতিবেগে কোনো বা পথের কোনো পরিবর্তন হয় না। ব্যাপারটা আসলে এখানে, হ্যাঁ ব্যাপারটা আসলে সত্য। দেখো এখানে এখানে কত আসলো, আমার 0 চলে আসলো, সো 0 ডিগ্রির জন্য আমার এখানে 0 পাবো। তার মানে এইখানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে এইখানে আমাদের কি হবে না, গতিপথে কোনো পরিবর্তন আসলে দেখা দিবে না, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো তুমি বললো এখানে মিউ বের করছি, তো মিউ না বের করে তুমি যদি এখানে ইয়া বের করতেছো আর বের করতেছো, তুমি সেটাও পারবা। কিরকম দেখো, তুমি এখান থেকে ধরো প্রথম যেটা কাজটা করবো সেটা হচ্ছে তুমি এই যে মিউটাকে আগে এইখানে নিয়ে 0 বানাই ফেলো। তো থাকলো কি আমার এইখানে থাকলো হচ্ছে সাইন আর ইকুয়াল টু 0, সো আর ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স কত 0, সাইন ইনভার্স 0। তাহলে দেখো আই যখন 0 তখন কি আমাদের আর ও 0। এখন তার মানে কিন্তু আবার এইটা না যে আই ইজ ইকুয়াল টু আর, সো আই ইজ ইকুয়াল টু কিন্তু আবার এখানে আর না, এটা আসলে ভুল, ঠিক আছে, এটা আসলে এখানে ভুল, প্রতিসরণের ক্ষেত্রে এটা ভুল, এটা ভুল। এটা আসলে আমরা এখানে বলতে পারবো না। অনেকেই বলে যে আই ইজ ইকুয়াল টু আর, না এটা আসলে হবে না। এটা আসলে তখনই হয় যখন এই আলোটা আমাদের 90 ডিগ্রি কোণে যদি পড়ে, তো 90 ডিগ্রি কোণে এখানে আপাতিত হইলে তখন আমরা বলতে পারবো যে সাইন আই আর ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু কত আমাদের 0 আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এই আলোচনার পরে আমাদের আরেকটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক। সো এই ব্যাপারটা আমাদের ইম্পর্টেন্ট। সো দেখো এই যে লেখা আছে আমাদের প্রতিসরণাঙ্ক। সো
এখন প্রতিসরাঙ্ক আমাদের দুই প্রকারের হয়, একটাকে আমরা বলি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। সো একটা নাম কি আমাদের আপেক্ষিক, নাম্বার 1 এখানে কি বলবো আপেক্ষিক। আচ্ছা এখন দেখো আমরা একটা মজার কথা বলে আসি না, সেটা হচ্ছে যে আমরা এইখানে বলছিলাম যে তোমার যে এইটা বলছিলাম যে এইখানটা আমাদের ধ্রুবক হয়, এই যে আপাদিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির যে মানে কোণের অনুপাত সেটা ধ্রুবক সংখ্যা হয়। এই ধ্রুবকটা আসলে আমাদের কি প্রতিসরাঙ্ক। তো দেখো এখানে সেটাই লেখা আছে, কি লেখা আছে যে আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম হতে অন্য কোন স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে গমন করে তখন একজোড়া নির্দিষ্ট ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাদন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের ধ্রুবক হয়। এখানে দেখো কি লেখা হয়েছে যে আপাদন কোণের সাইন, এই যে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে আমরা কি বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক। তাহলে আমরা বলবো এখানে প্রতিসরাঙ্ক আমাদের দুই প্রকার, একটা কি বলবো আমরা এখানে আপেক্ষিক আর নাম্বার 2 হচ্ছে আমরা এখানে পরম প্রতিসরাঙ্ক। কি বলবো আমরা পরম। সো এই পরমটা আমি সহজ করে বলে দেই, শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন অন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বের সেটাকে বললে আমাদের পরম প্রতিসরাঙ্ক। আর আপেক্ষিকটা নিয়ে আমাদের বেশ আলোচনা আছে, এটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা তো আমাদের আসলে এটা বোঝা জরুরি, এই আপেক্ষিকটা বোঝা জরুরি। আর এই অধ্যায়ে আমরা হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে বেশি আলোচনা, প্রতিফলনটা 9-10 পড়ে আসছো, সো ওটা নিয়ে আসলে প্যারা হওয়ার কথা না তোমাদের। আচ্ছা সো আসো আমরা সামনের দিকে আগাই। সো দেখো আমাদের 1 নম্বরে বলছে প্রতিসরাঙ্ক, সো এইখানে দেখো লেখা আছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আচ্ছা ব্যাপারটা কি দেখো আমরা এখানে বলছিলাম কি যে আলোক রশ্মি যখন আমাদের একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যায় তখন আপাদন কোণের সাইনের অনুপাত ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এটা ধ্রুবক। ঠিক আছে, আপাদন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাকে এটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবকটা কি আমাদের এইখানে ধ্রুবকটা হচ্ছে আমার এইখানে প্রতিসরাঙ্ক। আমরা আবার এটাও বললাম যে প্রতিসরাঙ্ক আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কি আমাদের যে আপেক্ষিক, এটাকে আমাদের এখানে পরম প্রতিসরাঙ্ক। তো আমরা এইখান থেকে যদি এটাকে এভাবে লিখি যে ধরো এখানে আমাদের আবার সেই আহ তলটা আবার এখানে আমরা রাখতে পারি চাইলে, এটা তল, তলটা আমাদের, তো এই তলে যদি আমার কোনো একটা রশ্মি এসে পড়ে, এখানে পড়লো, তো পড়ার পরে সে আমাদের কিছুটা বাঁকাই আমাদের এদিক বরাবর আসবে, দেখো যে কিছুটা এদিক বরাবর, এই বেটা কই যাস। আচ্ছা তো এরপরে আমাদের ধরো এরকম করে আসলে এদিক বরাবরে, এখন বিভেদ তল এইখানে রাখতে হবে আমাদের, এটা বিভেদ তল, এই জন্য বিভেদ তল এইটা। আচ্ছা তো তাহলে এখানে আছে আমাদের কি আই, এখানে আছে আমাদের আর। ওকে সো আমরা বলছিলাম এটা আমাদের কি বায়ু মাধ্যম, রাইট, এটা হচ্ছে আমাদের বায়ু, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে আমাদের পানি বা গ্লাস, তুমি যেটাই নাও কোনো সমস্যা নাই। আচ্ছা তো এই বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বললাম এইখানে এটা হচ্ছে মিউ এ, বললাম এইখানে মিউ এ, এটাকে বললাম আমরা এখানে মিউ ডাব্লিউ বললাম এইখানে, ঠিক আছে। তো এখন এই যে দেখো এখানে তুমি যদি লেখো তাহলে কি লিখবা আই বাই মানে সাইন আই বাই কত লিখবা সাইন আর। আচ্ছা তোমরা অনেকে এখানে যে ভুল করো সেটা হচ্ছে যে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক নিবা আর কোন মাধ্যমে কোন নিবে, এটা নিতে অনেকে ভুল করো, সো এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। তার আগে দেখো আমাদের নরমাল যে ল সেটা অনুসারে কি লিখতে পারি আমরা এখানে যে সাইন আই বাই কত সাইন আর ইজ ইকুয়াল টু কত আমাদের ধ্রুবক মিউ। আচ্ছা সো এইবার দেখো এটা হচ্ছে কি আমাদের এই যে আমি যেখানে বলতাম যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তাহলে এ এর সাপেক্ষে তাহলে হবে কি এখানে এ মিউ ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখানে তুমি সেটাও বলতে পারো এটা আমাদের এ মাধ্যম, এটা কি আমাদের এ মাধ্যম, এ মাধ্যম, এটা আমাদের কি লিখলা যে বি মাধ্যম বা ডাব্লিউ মাধ্যম, ঠিক আছে ডাব্লিউ মাধ্যম। আচ্ছা তো এটা মানে কি দাঁড়াইলো যে আমি এখানে বলি যে এ মিউ ডাব্লিউ তার মানে কি এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এই যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক তার মানে ডাব্লিউ প্রতিসরাঙ্ক। ওকে আচ্ছা ইজ ইকুয়াল টু কি হবে যে সাইন আই বাই কত আমার এখানে সাইন আর। আচ্ছা এখন এইখানে তোমরা আসলে ভুল করো যে এইখানে লিখতে পারো না কোন মাধ্যমে এটা লিবা কি রকমের, তো সেজন্য আমি এখানে জাস্ট তোমাদেরকে সিম্পলিফাই করে দেই। সেটা হচ্ছে মনে রাখবা তুমি যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক নিবা ওই মাধ্যমের কোণ নিবা,
তাহলে ধরো আমি এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত আমাদের মিউ এ, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে মিউ এ, দেখো মিউ এ ইন্টু কত সাইন আই, সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ডাব্লু ইন্টু কত আমাদের সাইন আর। যদি আমার এখানে তিনটা মাধ্যমও থাকতো তাহলে আমি এখানে ইকুয়াল টু সেটাও লিখতাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এর সাপেক্ষে যখন নিলাম তখন এই কি লিখলাম সাইন আই কত, এখানে সাইন আর। যখন আমাদের আলোক রশ্মি এ থেকে বি তে আসলো, মানে এ থেকে ডাব্লিউ তে আসলো, তো ধরো কখনো কখনো তো আমার এমনও হইতে পারে যে, কখন তো আমার এমনও হইতে পারে যে আলোক রশ্মি আমাদের যে এই মাধ্যম থেকে ওই মাধ্যমে যাবে, এই মাধ্যম থেকে আমাদের ওই মাধ্যমে যাবে। ধরো আমাদের যে এই মাধ্যম থেকে আসলো, এই যে এরকম করে আসলো, এই যে এই মাধ্যম থেকে আসলো, এসে সে আমাদের হচ্ছে এখন এই যে এই দিক চলে যাইবে। কোন দিকে যাবে, এই যে এরকম করে যাইবে, এইদিকে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি লিখবো, যে ডাব্লিউ মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, রাইট। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে একটা কাজ করে ফেলি। কি করবা, এখানে লিখবা, কি লিখবা, যে এ মাধ্যমের সাপেক্ষে বা ডাব্লিউ মাধ্যমের সাপেক্ষে, ডাব্লিউ মাধ্যমের সাপেক্ষে মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের আচ্ছা, তাহলে সেটা কি হবে বলতো, সেটা হবে আমাদের যে ডাব্লিউ মিউ এ ইজ ইকুয়াল টু উপরে আমাদের সাইন আর, সাইন আর বাই কত আমাদের সাইন আই। আচ্ছা, এবারে আমরা এটি সেইখান থেকে বের করতে পারি। দেখো ধরো এটাকে আমাদের আমি ইকুয়েশন নাম্বার 1 আর এটাতে আমাদের ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখন ধরো যে আমরা এখানে যেটা লিখলাম যে ডাব্লিউ মিউ এ ইজ ইকুয়াল টু সাইন আর বাই কত আমার এখানে সাইন আই। সো আমি যদি এখন এইখানটা কাজ করি যে আমি যদি এখানে সাইন আর দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো কি লেখা যায়, যে যে ডাব্লিউ মিউ এ ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখলাম কত সাইন আর, আর উপরেও কি লিখবো একটা আমরা আটা নিলাম সাইন আর, নিচে আমাদের কি হবে সাইন আই বাই হচ্ছে কত আমাদের সাইন আর। আচ্ছা, এখন এই যে সাইন আর বাই সাইন আর মানে আমাদের কত, এটা হচ্ছে 1। তাহলে দেখো যে ডাব্লিউ মিউ এ ইজ ইকুয়াল টু উপরে কত আমাদের, উপরে হচ্ছে আমাদের 1, আর এই যে সাইন আই বাই সাইন আর এটা হচ্ছে এক নং থেকে কি লেখা যাইবে, এটা হচ্ছে এই যে এ মিউ ডাব্লিউ। সো এ মিউ ডাব্লিউ। আচ্ছা, তার মানে যদি ঘটনা এমন হয়, ধরো তোমার কাছে কোন একটা মাধ্যম প্রতিসরাঙ্ক দিয়ে দিছে, কোন একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক তোমার কাছে দিয়ে দিছে, যদি এখন অপরটা বের করতে বলা হয়, ধরো তোমার এখানে বলা আছে যে তোমার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের, ঠিক আছে। আচ্ছা, কি বললাম এইখানে, যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছে যে এইটা, এই যে এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তো এটা ভ্যালু দেওয়া আছে এইখানে, ধরো যে 1.35 দেওয়া আছে। আচ্ছা, এখন যদি বলে আমাদের আলোক রশ্মি এই মাধ্যম থেকে, মানে এই ডাব্লিউ মাধ্যম থেকে এই মাধ্যমে গেছে, তখন এইখানে যদি বলা হয় তার প্রতিসরাঙ্ক কত হবে, তাহলে কি করবো, সেটাকে উল্টাই ফেলবা। অথবা যদি বলা হয়তো এইখানে যে তোমার এই যে এই কোণটা দেওয়া আছে আমাদের, এই যে ইয়েলো কালার যেটা আর কি, এই কোণটা দেওয়া আছে, এটাতে আমাদের আই, তখন সো আই ইজ ইকুয়াল টু, ধরো আমরা এখানে বললাম 60 ডিগ্রি, ঠিক আছে, আই 60 ডিগ্রি, এবং বললাম যে এই বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1.35, তাহলে আই কোণের মান কত। সো দেখো আমাদের আসলে কি দরকার, আমাদের হচ্ছে যে এই ডাব্লিউ মিউ এটা দরকার। সো আমাদের ডাব্লিউ মিউ এটাকে বের করে নিতে পারবো, জাস্ট ওইটাকে উল্টাই ফেলবো, 1 দিয়ে ভাগ করে উল্টাই ফেলবো, দেন আমরা ওই যে স্লেনের সূত্র যেটা এখানে লিখছিলাম, এই যে যেই মাধ্যমের কোণ, যে মাধ্যমে কোণ সেই মাধ্যমে কি আমাদের প্রতিসরাঙ্ক নিব। এখানে লিখতে পারো যে মাধ্যমের কোণ, যে মাধ্যমে মাধ্যমের কোণ ইন্টু কি আমাদের সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেই মাধ্যমের মিউ।
ওকে, আচ্ছা। সো এটা মনে রাখলেই হয় আমাদের। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি, ঠিক আছে? আমি সহজ করেই বললাম, এটার আসলে অনেক পেঁচাজ আছে ভিতরে। সো এই প্রতিসরাঙ্কটা আর একটু পেঁচাবেশি করা যায়। যেমন 18-19 সালে বইটা ম্যাথ আসছিল আমাদের পরীক্ষার সময়, যে ওইখানে মাধ্যম ছিল 3টা আর কি। সো সেজন্য আমরা এইখানে 3টা মাধ্যম নিয়েও আসলে কাজ করব, আমাদের করতে হবে, যেহেতু পরীক্ষা আসছে একবার। তো পরম প্রতিসংখ্যানে বললামই যে এটা হচ্ছে কি, যে শূন্য মাধ্যম থেকে যখন আলোক রশ্মি কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন সেই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক হিসাব করা হয়, অর্থাৎ শেষ লাইনটা মনে রাখলেই হবে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি বলা হয়, ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, আর কিছু না। সেটা আর বেশি মনে রাখতে হবে না। আচ্ছা, তো এই হলো এই বিষয়টা আমাদের। এবার আসে আমরা পরের দিকে চলে যাই। তো দেখো প্রতিসরাঙ্ক আলোর বেগ। আচ্ছা, যদি এইখানে দেওয়া নাই, মানে তাহলে আমরা ওইখানে একটু এটাকে বাড়াই পড়ি, এই যে এইটা আমরা একটু বাড়াই করি, এখানে আমরা কাজ বাজ করি একটু আর একটু। তো কাজ করতে চাইলে এখানে যা আছে এগুলোকে মুছে ফেলো, যা আছে এইখানে। তো এইখানে যেটা করবা সেটা হচ্ছে সিলেক্ট করা কি, ওকে, এখানে যেটা করো সেটা হচ্ছে যা আছে এগুলো সব মুছে ফেলো। মুছে ফেলে এইখানে লেখো যে দুইটা মাধ্যমের জন্য বের করতে পারি এইখানে, রাইট? এখন যে আমার এখানে মাধ্যম 3টা হয়, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা আর কি, তোমাদের বলতেছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। আচ্ছা, একটা কাজ করি, এটা আমাদের মুছতে হবে না, এগুলো যা আছে থাকলো, আমি কপিও করলাম না, এখানে যা সবই থাকলো। প্রতিসরাঙ্ক সেটা ডিলিট। ওকে, এখানে একটা পেজ জাস্ট বানাইনি। ওকে, আর কিছু ছিল না। আচ্ছা, তো কি বললাম দেখো, যে এতক্ষণ আমরা এখানে দেখলাম তোমার এখানে মাধ্যম 2টা হয়। তো 2টা মাধ্যম দিলে সবাই পারবা, এটা আমি বুঝতেছি। তোমরা এতদিন টুকটাক বইটি তো পড়ছো। তো এখন যদি আমার মাধ্যম 3টা হয়, তখন আমরা কি করবো এখানে, রাইট? আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো 3টা মাধ্যম হইলে এইখানে ধরো আমাদের এইখানে একটা বক্স আগে নেই আমরা, ঠিক আছে? তো যারা 2টা বুঝছো, তারা 3টাও পারবা, সমস্যা হবে না তোমাদের। আর যারা না বুঝছো তারা এইবার দেখো ভালো করে, তো তোমাদের এটা রিক্যাপ হয়ে যাবে পুরো জিনিসটা। তো ধরো এইটা আমাদের বক্স থাকলো। এখন এই বক্সের ভিতরে আমরা এইখানে একটা সেপারেশন করি, একটা মানে পার্টিশন দিই, ভাগ করি এখান থেকে, যেটা সেপারেশন নিলাম এইটা। আচ্ছা, সো এইটা নিলে এবার দেখো যে আমাদের কি হবে, যে আলোক রশ্মি আমাদের যে ওই হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে প্রবেশ করবে। এখন তুমি সেখানে নাম দিতে পারো মাধ্যমগুলার, যে প্রথমটা ছিল আমাদের বায়ু, তারপরে কাঁচ, তারপরে পানি, তারপর আবার বায়ু, ঠিক আছে? তাহলে প্রথম মাধ্যমটার নাম কি আমাদের, এই যে প্রথমটা হচ্ছে আমাদের এটা, এটাকে আমাদের এয়ার, এটা আমাদের এয়ার, এটা আমাদের গ্লাস, গ্লাস। তারপর ধর আমার এখানে এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার। তারপর আবার কোথায় যাবে, আমাদের এয়ারে যাবে, ঠিক আছে? এরকম করে। সো আলোক রশ্মি আমাদের কি হবে, যে প্রথমত ধরো এখানে আমরা এই যে লম্বটা আগে টানি এখান থেকে, এই যে আমাদের অবিলম্ব এইটা। এখন আলোক রশ্মি আমাদের দেখো এই যে এই জায়গা থেকে এখানে সে পড়লো, যে এয়ার থেকে এসে সে আমাদের এই মাধ্যমে এইখানে পড়ছে। আমরা জানি এদিকে একটু বেঁকে আসবে, তার এখন বাঁকাই দাও। তো বাঁকাই দিলে সেটা আমাদের এরকম করবে, এরকম করে আসবে। আচ্ছা, এরকম করে এইখানে এই পর্যন্ত আমরা এই মাধ্যম পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমরা সোজা না সেই মাধ্যম পর্যন্ত নিয়ে আসলাম। তো এইখানে আসলো, আসার পরে এইবার দেখো যে এইখানে আমাদের আবার সেই অঙ্কিত বিভেদ তল, যে আমাদের এই যে আমাদের অবিলম্ব আবার এইখানে এই একটা, এই মাধ্যমে যে অবিলম্বটা আমাদের, এটাকে এই পাশে নিয়ে দাও ওর। আচ্ছা, এখন এই যে যদি আমাদের এটা থেকে এটা যদি আমাদের প্রতিসরাঙ্ক কিছুটা যদি এখানে হালকা হয়, তাহলে একটু বাঁকাইবে দিকে। সো ধরো আমাদের এইখানে কি করলাম, যে এটা একটু আমরা চিন্তা করলাম গ্লাস থেকে পানি একটু আমাদের হালকা, তাহলে যদি এরকম একটু বাঁকাই আসে আলোটা এরকম করে, এরকম বাঁকাই আসলে আমাদের এখন কোথায় পড়বে, সে আমাদের যে এই তল বরাবর পড়বে এইখানে এসে, রাইট? আচ্ছা, তো অতটা বাঁকাই না, হালকা একটু বাঁকাইলো, এরকম বাঁকাই আসলো। তো এসে আমার যদি এই তল বরাবরে পড়ে এইখানে, যে এই তলে যদি পড়ে, তো এই তলে পড়লে এখন সে আমাদের ওই প্রথমটার মতো করে, প্রথম যেই কোণে আসছিল আমাদের, এই যে প্রথমবার যেই কোণে আসছে আমাদের এরকম করে, সেই কোণে এখান থেকে সে বের হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, এটাই কি সায়েন্স, বুঝছো? এটাই সায়েন্স। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সায়েন্স। ওকে, তাহলে এইবার দেখো ব্যাপারটা কি বললাম, যে আমাদের ধরো এই যে বায়ু থেকে, যে বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আমাদের গ্লাসে পড়লো, পড়ার পর সেখান থেকে পানিতে গেছে, পানি থেকে আমাদের কোথায় আসছে, আবার বায়ুতে ফিরে আসছে। তো
প্রথম যে মাধ্যমটা আছে সেটা ধরো এখানে বললাম আমরা মিউ এ, এই যে প্রথম এয়ারটা, সো এয়ারে বলবা কি যে এটা হচ্ছে আমাদের মিউ এ, এর নাম দাও যে মিউ এ। এটা মিউ এ হলে নিচেরটা কত, নিচেরটা আমাদের মিউ এ, যেটা আমাদের মিউ এ। আচ্ছা, এখন এই 2 নাম্বারটার নাম দেবো কি আমরা এখানে, ধরো এটাকে বললাম আমরা যে মিউ জি, আর এটা ধরো কি আমাদের মিউ ডাব্লিউ, সো মিউ ডাব্লিউ। এখন তুমি তো 3টে নিয়ে করতে পারো না, সো তুমি একটা কাজ করো, তুমি এখানে এটাকে বাদ দাও, ধরো নিচেটা ধরো নাই, ডেকে ফেলো। তো তোমার এখন আছে উপরের 2টা, তো প্রথমবার তুমি এখানটা কোণ পাবা, যে এইখানটা কোণ পাবা যে এইটা, এটা হচ্ছে আমাদের আই কোণ, এটা কি আমাদের আই, তাহলে এইটা কি আমাদের সেই আর কোণ, তাই না? এটা হচ্ছে আমাদের আর কোণ। তাহলে আমি আপাতত এইটুকু নিয়ে কাজ করি। তো এইটুকু নিয়ে কাজ করলে আমরা এখানে লিখতে পারবো কি বলতো, যে এ মিউ জি, কারণ আমি গ্লাসে প্রবেশ করছি, তাহলে এখানে কি লিখবা, যে নাম্বার 1 ইকুয়েশনটা, বা এখানে দূর থেকেই লেখো, যেটা হচ্ছে কি এ মিউ জি ইজ ইকুয়াল টু, উপর হচ্ছে আমাদের সাইন আই কোণ ওইটা, তো সাইন আই বাই কত আমাদের সাইন আর। আচ্ছা, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2 1। আচ্ছা, এইটুকু বুঝতে তোমাদের অসুবিধা নাই, কারণ ধরো যে আমাদের এই নিচের মাধ্যমটা নাই, এই নিচেরটা কি আমাদের নাই, তাহলে ঢেকে রাখলাম এরকম। তাহলে এখন আছে আমাদের এইটুকু। তো ধরো আমাদের আলোক রশ্মি বাতাস থেকে এসে কাছে প্রবেশ করছে, গ্লাসে প্রবেশ করছে, তাহলে কি লিখবা যে মিউ এ বাই কত, মিউ এ ইন্টু মিউ জি ইজ ইকুয়াল টু কত, সাইন আই বাই কত আমাদের সাইন আর। আচ্ছা, এইবারে আমাদের এইখানে কি আছে, যে সে কাছ থেকে আমাদের পানিতে প্রবেশ করবে, তাহলে হবে কি, 2 নাম্বার লিখবা হচ্ছে এইখানে এই যে জি মিউ কত ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এবার দেখো এইখানে যদি আমাদের আর কোণে প্রবেশ করে এইখান থেকে, তাহলে এইখানে আমরা অন্যটা কোণে বের হয়ে যাবে। সো ধরো আমরা এটাকে নাম দিলাম যে এইখান থেকে ধরো আর, এইখান ধরো আর প্রাইম কোণই সেইখান থেকে বের হইলো। এখন ওইখান থেকে যে আর কোণে আসে, তাহলে আমরা এইখান থেকে যে বের হবে এটাকে নাম দিলাম এইখানে আর প্রাইম, এর নাম দিব কি আর প্রাইম, আর প্রাইম। আচ্ছা, তাহলে এইটা আমরা বললাম এটা আমাদের আরই থাকলো, এটা আমাদের আর থাকলো। সো কি লেখা যায় বলো তো এখান থেকে, তখন আমরা লিখতে পারবো এখানে এই যে সাইন আর বাই আর প্রাইম, ঠিক আছে, সাইন আর বাই কত সাইন আর প্রাইম, ইকুয়েশন নাম্বার কত আমাদের 2। আচ্ছা, এইবারে দেখো পরের ঘটনাটা কি, আমাদের পরেরটা হচ্ছে এইখানে আমাদের আর প্রাইম কোণে আসলেও, যে এইখানে আমাদের আর প্রাইম হইলো, এইখান থেকে আমাদের এই আইকনে এসে বের হয়ে যাবে, যে আইকনে বের হয়ে যাবে। তো 2 নাম্বার ইকুয়েশনটা আমাদের এখানে, 3 নাম্বার ইকুয়েশনে কি লিখবা, 3 নাম্বার লিখবা হচ্ছে এই যে ডাব্লিউ মিউ এ, সো লেখো এখানে ডাব্লিউ মিউ এ, সো ডাব্লিউ মিউ এ ইজ ইকুয়াল টু, উপর হচ্ছে আমাদের কত, উপর হচ্ছে সাইন আর প্রাইম বাই কত আমাদের সাইন আই, ইকুয়েশন নাম্বার কত 3। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করব, সবগুলার ইকুয়েশনকে গুণ করে ফেলবো। তো সব ইকুয়েশনগুলো যদি গুণ করি, দেখো কি হয় এখানে, তো সবগুলো গুণ করে গণহারে। সো এ মিউ জি ইন্টু জি মিউ এ ইন্টু ডাব্লিউ মিউ এ ইকুয়াল টু, উপর হচ্ছে আমাদের সাইন আই বাই হচ্ছে সাইন আর ইন্টু সাইন আর ডিভাইডেড বাই সাইন আর ডিভাইডেড বাই কত হবে এখানে সাইন আর প্রাইম, সাইন আর প্রাইম ইন্টু উপরে সাইন আর প্রাইম, নিচে কত আমাদের সাইন আই। আচ্ছা, সো দেখো তোমার এই সাইন আর সাইন আর সাইন আর প্রাইম সাইন আর প্রাইম সাইন আই সবগুলো ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকবে কি আমাদের বলো তো, থাকবে হচ্ছে এ মিউ জি ইন্টু জি মিউ এ ইন্টু ডাব্লিউ মিউ এ ইকুয়াল টু কত 1। আচ্ছা, এখন ধরো যে তুমি এই যদি এরকম করে না করতে পারো, তাহলে তোমার কাছে আরেকটা সহজ নিয়ম আছে। কি সহজ নিয়ম, আমরা বলছিলাম আমি যেই মাধ্যমে প্রবেশ করব, সেই মাধ্যমের কি নেব, সেই মাধ্যম হইতেছে আমি কোণ নিব এবং তার প্রতিসরাঙ্ক নিব। তাহলে এখানে আমি কিভাবে লিখতাম, এবার লিখতাম যে মিউ এ ইন্টু সাইন আর ইকুয়াল টু মিউ জি ইন্টু সাইন আর
ইকুয়াল টু মিউ ডাব্লিউ ইন্টু সাইন আর প্রাইম ইকুয়াল টু মিউ এ ইন্টু কত সাইন আই। সো আমাদের ওই একই কাহিনী এখানেও আমাদের ঘটতো, তাহলে এখানে তুমি এইটাই পাইতা। আচ্ছা, সো এই জায়গা থেকে যদি তুমি কোনটা বের করতে চাও তাহলে এখানে সেটাকে রেখে বাকিটা বেশি পাঠাই দিবা, কথা বুঝছো? আচ্ছা, তো যদি তোমাদের তিনটে মাধ্যম দেওয়া থাকে, আমি যেটা বলছিলাম যে এরকম একটা কোশ্চেন বইটা আসছিল, তো যদি আমাদের আবার কখনো চলে আসে তখন যেন আমরা এখান থেকে বের করতে পারি, ঠিক আছে, এইটাই। আচ্ছা, তো এটা সেখানে মনে রাখবা যে আমাদের যে কোনো এখানে আমাদের প্রতিফলিত হবে সেই কোণে এখান থেকে প্রতিসৃত হবে, ঠিক আছে, এইখানটা এই লাইনটা মাথায় রাখবা যে আলোক রশ্মি আমাদের যেই কোণে প্রতিফলিত হয়, যে তিনটে মাধ্যম থাকে, যদি যে মাধ্যমে, এটা আসলে মানে ক্লিয়ার আইডিয়া একটা তোমাদের দেখো, যে যদি আমাদের এইখানে এটা হচ্ছে যে মাধ্যমে আসতেছে আমাদের, যে মাধ্যমে আসতেছে আমাদের যে মাধ্যম, তাহলে এটা কোন মাধ্যম থেকে আসতেছে আমাদের, এটা আসতেছে আমাদের বায়ু মাধ্যম থেকে। তাহলে যে মাধ্যমে থেকে আসতেছে যদি আমাদের প্রতিফলিত মানে প্রতিসরিত হয়ে ওই মাধ্যমে প্রবেশ করে আমাদের আবার, তাহলে সে যে কোণে আসবে আবার ওই কোণেই সেইখান থেকে কি হবে বের হবে। তাহলে এই আই ইজ ইকুয়াল টু বললো আমাদের এই আই দুইটা আমাদের সমানই হবে, এবং এটা হওয়ারই কথা, কেন? কারণ দুইটাতে আমাদের বাতাস, তাই না? আচ্ছা, তার মানে এইখানে আলোর বেগ যা থাকবে এখানে আলোর বেগ আমাদের কি তাই থাকবে। এখন এই যে এতক্ষণ ধরে আমরা এইখানে বললাম যে আমাদের এই আলোক রশ্মি আমাদের কি করে, আলোক রশ্মি আমাদের বাঁকাইয়ে যায়। সো এইটা আসলে আমরা যদি বলি তাহলে আলোক রশ্মি সবসময় চায় মানে কম দূরত্ব কম সময় যাইতে চায়, তাহলে কম দূরত্ব কম সময় যাইতে গেলে সে অবিলম্বের দিকে বাঁকাই আসে। তো এই যে প্রতিসরাঙ্ক আলোর বেগের ভিতরে একটা রিলেশন আছে, আমরা এখান থেকেও চাইলে তাকে বের করতে পারি। তো আলো যে তরঙ্গ তত্ত্ব যেটা আছে এখানে, আলো তরঙ্গ তত্ত্ব থেকে বলা যায় এখানে যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ আমাদের এখানে কি হয় বিভিন্ন হয়। তো যদি আমার এইখানে কোনটা মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক নিয়ে, এই ধরো এখানে এ নিলাম এইখানে, বা মিউ যদি নেই এখানে কোনটা মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, তো ধরো এখানে কোন একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ধরলো এখানে কত, ধরো যাক এখানে লেখো যে কোন মাধ্যমের কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক মিউ হলে আচ্ছা, তো এটা হচ্ছে কি আমরা কি বলছিলাম যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা আমরা কি বলি পরম প্রতিসরাঙ্ক বলি। আচ্ছা, তার মানে কি বললাম শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের। এখন দেখো যে তার মানে আমরা দেখবো যে ওই মাধ্যমে মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কি আমাদের ওই যে আমরা যে মাধ্যমে নিতেছি সেই মাধ্যমে আলোর বেগ কত হবে। তাহলে এখানে কি লিখবা যে দিস ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটাকে আমরা এখানে বলতে পারি যে সি এআর, আর এইখানে অন্য কোন একটা মাধ্যম যে মাধ্যমে সাপেক্ষে প্রতিসরাঙ্ক নিতেছি, তো সেটাকে ধরো এখানে বললাম যে সি এম নিলাম এইখানে। আচ্ছা, এইবার দেখো তো যে আসলে এইটার সাথে আমাদের আই এর একটা রিলেশন ছিল না? কি রিলেশন ছিল? যে মাধ্যমের কোণ নিব সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক নিব। আবার এটা বলছিলাম যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে এটা তখন কি লিখতাম সাইন আই বা কত এখানে সাইন আর। তাহলে দেখো কোনো একটা মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কত নিলাম এখানে মিউ হইলো, তাহলে এখানে কি লিখলাম সি এ বাই কত আমাদের সি এম। সি এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যম বা এখানে এ আর। আচ্ছা, আমি এখানে এই এ না দিয়ে এখানে যদি এটাকে নট দিতাম তাহলেও হয় যে শূন্য মাধ্যমে, এটাকে নট করে দিই আমরা, নট দিলে এটা কি আমাদের যে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে এই এম মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, তো এখন ধরো যে আমরা তো এখানে বলি যে এ ও বি দুইটা ভিন্ন মাধ্যম আমাদের, তো এ এর মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম প্রতিসরাঙ্ক যদি আমরা এখান থেকে নেই তাহলে কি লিখবা এখানে দেখো যে এ ও বি দুটি আলাদা মাধ্যম হইলে মানে এ পরম প্রতিসরাঙ্ক না, এবার আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তো দুটি আলাদা মাধ্যম হলে আলাদা মাধ্যম হলে তখন কি কাহিনী ঘটে দেখো। তাহলে আমরা কি লিখবো এ এর সাপেক্ষে, এই যে এ মাধ্যমের সাপেক্ষে আমাদের বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, রাইট? আমরা একটু আগে দেখে আসছিলাম যে এর সাপেক্ষে আমাদের বি এর প্রতিসরাঙ্ক। তাহলে কি লিখবা যে উপর হচ্ছে আমাদের কি
এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কি আমাদের বি মাধ্যমের আলোর বেগ। সো দিস ইকুয়াল টু এখানে লিখতে পারো আমরা যে এ মাধ্যমে আলোর বেগ এ মাধ্যমে আলোর বেগ হোল ডিভাইডেড বাই কত হবে এই যে বি মাধ্যমে আলোর বেগ আলোর বেগ। আচ্ছা, সো এ মাধ্যমে আলোর বেগ কত? এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে আমাদের সি এ আর বি মাধ্যমে কত আমাদের সি বি। ঠিক আছে, এইটা। আচ্ছা, তো দেখো যদি তোমাদের কখনো এখানে দেওয়া থাকে যে কোন একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে যে আলোর বেগ চাওয়া হয়, তাহলে আমরা এভাবে লিখবো যে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে। এখন ধরো যে আমাদের দেওয়া আছে বি মিউ এ, এখন বের করতে বলছে এখানে কোন একটা জিনিসের, তাই আমরা এটা জানি আমাদের কি করতে হবে, এখানে উল্টাই নেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এইবার ধরো আমরা এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরো এখানে আমরা যদি কোন একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি ধরে নেই, ধরো এখানে আমরা যদি বলি যে মিউ বি ইজ গ্রেটার দ্যান আমাদের মিউ এ, তার মানে কি হইলো যে আমাদের এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি আমাদের এ থেকে বেশি। যেটা যদি হয় আমাদের, তাহলে এখানে আমরা লিখতে পারবো, দেখো এইটা হলে এই যে এ মিউ বি যেটা মানে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এটা আমাদের কি হবে, এক থেকে বড় হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলবো কি এটা আমাদের 1 এত হয়, মনে থাকবে? আচ্ছা, তো এই যে আমরা একটু আগে বললাম যে আলো যে আমাদের কোন একটা মাধ্যমে গেলে সে বাঁকাই যায়, এর একটা আসলে বড় কারণ কিন্তু আমাদের এই যে এইখানেই বলছিলাম শুরুতেই, তাই না? যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করতেছে, মানে কোন মাধ্যমে আলোটা চলতেছে, কারণ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ আমাদের বিভিন্ন হয়ে থাকে। আচ্ছা, এখন ধরো যে এখানে এ মিউ বি এটা যদি 1 থেকে বড় হয়, দ্যাট মিনস সি এ বাই সি বি টা আমাদের কি হবে, এটা আমাদের 1 থেকে বড় হইতে হবে। তাহলে এখানে লিখবা যে সি এ বাই হচ্ছে আমাদের সি বি, এটা আমাদের এইটাই হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে দেখো এই যে সি এ ইজ গ্রেটার দ্যান কত আমার এখানে সি বি, তার মানে দেখো যে আসলে আমাদের সি মাধ্যমে এগুলো কি বেগ ছিল না আমাদের, তার মানে আমরা কি বলবো যে হালকা মাধ্যমে আমাদের কি আলোর বেগটা আসলে কি বেশি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি লিখবা যে হালকা মাধ্যমে, দেখো আমরা এইখান থেকে প্রমাণটা পেয়ে গেছি যে হালকা মাধ্যমে আলোর বেগ ভারী মাধ্যম থেকে বেশি বা ঘন মাধ্যম থেকে বেশি। ঠিক আছে, ওকে, এটুকু মাথায় রাখলেই হবে আমাদের। তো এটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে ফেলছি কিভাবে, যে যেহেতু আমরা বলছিলাম যে এটা আমাদের ঘন মাধ্যম, মানে বি মাধ্যমটা আমাদের এখানে কি ঘন মাধ্যম, মানে এখানে ঘনত্ব বেশি, তাহলে আমাদের অবভিয়াসলি মিউ বিটা মিউ থেকে বড় হইবে। তাহলে এ মিউ বিও মানে এ এর সাপেক্ষে বি প্রতিসরাঙ্ক এটা আমাদের 1 থেকে বড় হইবে। তো এটা 1 থেকে বড় হইলে সি এ বাই সি বি 1 থেকে বড়, দ্যাট মিন্স সি এ ইজ গ্রেটার দ্যান সি বি। তার মানে সি এ হচ্ছে কি মানে ওই মাধ্যমে আলোর বেগ, সি বি হচ্ছে কি ওই বি মাধ্যমে আলোর বেগ। আমরা বলতে পারি যে হালকা মাধ্যমে আলোর বেগ মানে ঘনত্ব মানে আলোর বেগ ঘন মাধ্যম থেকে কি আমাদের বেশি। আচ্ছা, এইটাই ছিল আমার এইখানে এই প্রমাণটা। সো এখন দেখো যদি আমার এইখানে এই ব্যাপারগুলো যদি হয়ে যায়, মানে আমরা যদি এখানে এগুলো বুঝতে পারি যে আলোক রশ্মি আমাদের একটা মাধ্যম থেকে যখন একটা মাধ্যমে যায়, তখন এইখানে কি হয়, তার হচ্ছে যে ঘন মানে বেগ বেড়ে যায় মানে কমে যায়। আচ্ছা, এখন এইখানে আমরা ওই যে আগে এইখানে একটা জিনিস আমরা দেখে আসছিলাম যে এই যে এই জায়গাটা একটা ইকুয়েশন আমরা বের করছিলাম, যে এইটা। তো এই জায়গা থেকে আমরা একটা জিনিস নিয়ে আসতে পারি, সেটাকে বলে আমাদের সংকট কোণ। সেটা কনসেপ্ট এখানে লিখে ফেলো, যেটাকে বলবো আমরা এখানে সংকট কোণ। আচ্ছা, সংকট কোণের সাথে আমাদের রিলেশন এবং একটা জিনিস আমাদের পড়া লাগে, সেটাকে বলা হয় আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে তোমাদের হয়তো অনেকেরই আইডিয়া আছে।
তো সংকট কোণ সম্পর্কে তোমরা হয়তো আগে একটু কম আইডিয়া নিয়ে আসছো, তো আজকে আমরা এই সম্পর্কে একটু বেশি আলোচনা করব। আচ্ছা, তো আসো আমরা এখানে সংকট কোণের আলোচনাটা করে ফেলি যতটুকু দ্রুত সম্ভব। তো সংকট কোণের জন্য দেখো আমরা আগেই এটা মাধ্যম এখানে চিন্তা করলাম আগের মতো করে, যে এখানে এখন তোমরা বলবা যে ভাই এত মাধ্যম কেন? আসলে একটা সাবজেক্ট একটা বৈশিষ্ট্য আছে, যেমন তোমরা তাপগতিবিদ্যা পড়ে আসছো না, সেই সাবজেক্টের বৈশিষ্ট্য কি ছিল? বেশি বেশি পিস্টন ড্র করা, রাইট? তো সার্কিট পড়ে আসছো না, বেশি বেশি কি সার্কিট ড্র করতে হয়েছে। তারপরে স্থিতিতে কি পড়ে আসছো? বেশি বেশি চার্জের কণা আঁকতে হয়েছে, রাইট? আচ্ছা, মডার্ন ফিজিক্সে বলবো যে কিছুই করি নাই। আচ্ছা, করছো। তো এরপরে এরকম বেঁকে আসলো আমাদের দিকে কম বাঁকা, এরকম বাঁকাইলাম। আচ্ছা, তো ধরো আমাদের এই আপাত দৃষ্টিতে আমরা এখানে বললাম যে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক আমাদের কত? মিউ এ, আর এই মাধ্যমে কত আমাদের? মিউ বি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই আই কোণ, এটা আমাদের কত? আর কোণ, ঠিক আছে? এটা আমাদের আর কোণ। এবার দেখো যে আলোক রশ্মি যদি আমাদের এ থেকে যদি বি তে প্রবেশ করে, তাহলে আমরা এখানে কি লিখবো? সেই স্ল্যানের সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি যে মিউ এ ইন্টু কত ভাই আমাদের? সাইন আই ইজ ইকুয়াল টু মিউ বি ইন্টু সাইন আর, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমাদের সংকট কোণের কনসেপ্ট আসলে কি। তো মানে ধরো যে আমাদের আলোক রশ্মি যখন আমাদের ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে, যেমন ধরো যে তোমার এই পুকুরে যেই মাছ থাকে না, পুকুরে মাছটা দেখছো, তো যদি পুকুরে থাকা একটা মাছ যদি আমার এখানে যখন সূর্য যখন পশ্চিম দিকে যখন হেলে যায়, তারা যদি সে দেখতে চায় তখন তারা কত ডিগ্রি কোণ তাকাইতে হয়? বা ধরো সেই মাছটাকে তুমি দেখতে চাইতেছো, তাহলে তোমার চোখে আলো আসতে হবে কিভাবে? তো আমরা এখানে বলতে এরকমের, যদি আমাদের ঘন মাধ্যম থেকে যদি আলোক রশ্মি আমাদের হালকা মাধ্যমে যখন প্রবেশ করে, তখন মানে প্রতিসরিত রশ্মি বিভেদ তল একটু ঘেঁষে যায় না আমাদের? আচ্ছা, যে দেখো আপাদন কোণের যেই মানের জন্য আমাদের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে আমরা কি বলবো? এখানে আমরা যে সংকট কোণ বলবো। তাহলে এখানে লিখবো আমরা যে আপাদন কোণের যেই মানের জন্য আমাদের প্রতিসরণ কোণ কত হইবে? 90 ডিগ্রি হবে, রাইট? আচ্ছা, সো দেখো তার মানে এইখানে ব্যাপারটা হবে কি উল্টা হবে, মানে আমাদের আলোক রশ্মি এখন আমাদের এই যে এই ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। তো ধরো আমাদের এইখান থেকে আলোক রশ্মি আসলো, আসার পরে এখন আমরা জানি যে এটা আসলে আমাদের কি হবে? যে এরকম করে বাঁকাই যাবে দিক বরাবর, তাই না? এরকম করে আসবে এদিকে। আচ্ছা, বা ধরো এরকম করে দিলাম আমরা। আচ্ছা, তো ব্যাপারটা কি হইলো যে আপাদন কোণের যেই মানের জন্য আমাদের প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি হবে, তাকে আমরা কি বলি? সংকট কোণ বলবো। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে দেখো এই যে মিউ এ বাই কত আমাদের? মিউ বি, ঠিক আছে? আচ্ছা, তো আবার ধরো আমরা যদি এখানে এভাবে লিখতাম যে বা ধরো যে বি এর সাপেক্ষে যদি আমরা এ এরকম চিন্তা করতাম, এইখান থেকে কি বললাম এইখানে যে বি এর সাপেক্ষে এই যে বি মাধ্যমের সাপেক্ষে, যেহেতু আমরা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে নিব, তো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা কত বলতো? সেটা হচ্ছে আমাদের যে বি মিউ এ ইজ ইকুয়াল টু সাইন কত আর বাই কত আমাদের? সাইন আই, তাই না? এটা কিন্তু ঘটনা উল্টা। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বললাম যে সাইন আই আর বাই কত আমাদের? সাইন আই। তাহলে এখানে কি বলছিলাম যে আপাদন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তার মানে এইখানে আমাদের কি হবে? যে একটা হবে 90 ডিগ্রি, কোনটা আমাদের? এই যে আর 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, তো বি মিউ এ ইজ ইকুয়াল টু উপরে কত আমাদের? সাইন 90 ডিগ্রি, সাইন কত? 90 ডিগ্রি বাই কত? সাইন আই, ঠিক আছে? তাহলে কত এখানে আমাদের? এটা হলো যে বি মিউ এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন আই। এই সাইন আইটাকে বলা হয় কি আমার সংকট কোণ, যেটাকে আমরা এখানে থিটা সি দিয়ে প্রকাশ করব। সো এখানে লিখো যে সংকট কোণ
থিটা সি হলে তাহলে এখানে কি লিখবা যে বি মিউ এ বি মিউ এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। তো দেখো সাইন থিটা সি is equal to 1 by b mu a, that means theta c is equal to sine inverse 1 divided by b mu a। আচ্ছা, তাহলে দেখো এটা কি বলা হয় আমাদের সংকট কোণ। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলি আমরা, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো সেটা হচ্ছে কি যে যদি থিটা সি এর থেকে বড় কোণ হয়, মানে আমাদের এইখানে সংকট কোণ থেকে বড় কোণে প্রতিফলিত হওয়া মানে আমার এইখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়া। আচ্ছা, এইবার দেখো যে আমরা যে ব্যাপারটা এখানে লিখছিলাম যে মিউ এ ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ বি ইন্টু সাইন আর, আমরা কিন্তু পুরো জিনিসটা এখান থেকে বের করতে পারতাম, আমাদের আসলে এত কাহিনী না করলেও হইতো, যে আমরা এইখান থেকে বের করতে পারতাম। তো এই জায়গা থেকে কিভাবে বের করতাম সেটা আমি তোমাদেরকে বলে দিই একটু। দেখো এখান থেকে বের করার জন্য আমরা কি বলছিলাম যে আমাদের আর কোণ যেটা এই যে এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে থাকবে কত আমাদের বি মিউ এ, আর এখানে তো আমাদের সাইন আই ধর থিটা সি। তাহলে কত হইতো এখান থেকে, দেখো তো এখান থেকে আমরা লিখতে পারতাম যে এই জিনিসটা, যে দেখো যে মিউ এ ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু কত মিউ বি। আচ্ছা, সো সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ বি বাই কত মিউ এ, এটা কি বলা আমার বি এর সাপেক্ষে এ প্রতিসরাঙ্ক। তাহলে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু উল্টা লিখতাম কি আমরা 1 ডিভাইডেড বাই বি, যে বি বি মিউ এ, সো বি মিউ এ, তাই না? দেখো আমাদের সে একই জিনিস চলে আসছে। সো থিটা সি is equal to sine inverse 1 divided by যে বি মিউ কত এ। ঠিক আছে, সো তুমি যেখান থেকে যাও তুমি চাইলে এই যে তুমি যেটা জানো মুখস্থ যেটা করো এটা দিতে পারো, চাইলে এখান দিতে পারো। আমি রিকমেন্ড করবো এইটা, কারণ হচ্ছে তোমার যদি একাধিক মাধ্যম থাকে তখন এটা দিয়ে কুইকলি সলভ করা যায় ম্যাথগুলা। আচ্ছা, এই তো গেল আমাদের এইখানে ওই যে আলোর প্রতিফলন প্রতিসরণ এবং আমাদের এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এবং হচ্ছে তার লাস্টলি আমরা কি দেখলাম এইখানে, সেটা সংকট কোণটা আমরা এখানে দেখে ফেললাম। আচ্ছা, এইবার একটা জিনিস আমরা এইখানে যদি বলি সেটা হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত ফার্মাটার নীতি যেটা, সেটা আমাদের এখন এইখান থেকে আবার পড়ে আসতে হবে। তো আসলে আমরা শুরুর দিকে চলে যাই, আমাদের এই যে ফার্মাটার নীতি আমরা পড়ে আসিনি, আমাদের এখন এটা করতে হবে। তো ফার্মাটার নীতিটা কি বলছিলাম যে আলো আমাদের সে যে আসলে এটা স্মার্ট জিনিস, এটা আসলে আমরা এই ফার্মাটার নীতি থেকে বুঝতে পারি। তো দেখো বস্তু ও প্রতিবিম্বের মধ্যবর্তী আলোকপথ সকল রাশির জন্য সমান। আচ্ছা, এখন এই সায়েন্টিফিক ব্যাখ্যা তোমার মাথার উপর দিয়ে গেলেও তুমি জাস্ট একটু পরে বুঝে ফেলবা। তো এইখানে উনি যেটা বলছে যে আলোক রশ্মি সবসময় একটা মিনিমাম পথ অতিক্রম করতে চায়, সে কখনো ম্যাক্সিমাম পথ যাইতে চায় না। আচ্ছা, সো ফার্মাটার নীতিটা তোমাদের বই লেখা আছে, ওইখান থেকে দেখবা। এখন আমরা এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমরা এখানে আলোকীয় পথ বের করব। তো ধরো যে যদি শূন্য মাধ্যমে, ঠিক আছে, বা ধরো এটা কোনো নির্দিষ্ট মাধ্যমে, হ্যাঁ ধরো কোনটা নির্দিষ্ট মাধ্যমে কোনো নির্দিষ্ট পথ অতিক্রম করতে আলোক রশ্মি আমাদের যেই সময়টা নেয়, ঠিক ওই সময় আলোক রশ্মি অন্য কোনো মানে ঠিক ওই সময় আলোক রশ্মি শূন্য মাধ্যমে যেই পরিমাণ পথ অতিক্রমণ করে সেটাকে আমরা কি বলবো, আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ। তাহলে এইখানে কি লিখবা যে কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আলোক রশ্মি আমাদের একটা পথ অতিক্রমণ করতে যেই সময়টা লাগে শূন্য মাধ্যমে, সেই সময় যেই পথ অতিক্রমণ করে, ধরো যে আমাদের এইটা রাস্তা আছে, আমাদের ধরো যে এ থেকে বি, এইটা আমাদের একটা রাস্তা, এটা ধরো আমাদের পানি মাধ্যমে আছে। তো এইটুকু অতিক্রমণ করতে তার টি ইজ ইকুয়াল ধরো এখানে 3 সেকেন্ড সময় লাগে। এখন এই 3 সেকেন্ডে সে শূন্য মাধ্যমে যেই পরিমাণে পথ অতিক্রমণ করবে আর কি, ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে সে যেই পরিমাণ পথ অতিক্রমণ করবে শূন্য মাধ্যমে, এটা ধরো আমাদের পানি মাধ্যম, এটা ধরো আমাদের পানি মাধ্যম, এটা কি মাধ্যম ভাই আমাদের পানি মাধ্যম, এটা শূন্য মাধ্যম বায়ু, আমাদের বায়ু মাধ্যম। তো এই মাধ্যমে সে যেই পরিমাণে পথ অতিক্রমণ করে, সো এইখান ধরো আমাদের ছিল 3 মিটার পথ, এটা 3 মিটার পথ,
আর এইখান দ্বারা অতিক্রম করছে 10 মিটার পথ, ঠিক আছে। তাহলে এই পথটাকে কি বলে আমাদের আলোকীয় পথ বলা হয়, এইটাই। আচ্ছা, তো এখন ধরো আমরা এখানে ধরলাম যে এখানে ধরো যে আমরা যদি ধরি এরকমের যে কোন একটা মাধ্যম তার প্রতিসরাঙ্ক মিউ, তো মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম যেখানে সে টি সময় এল পরিমাণ দৈর্ঘ্য অতিক্রমণ করে, ঠিক আছে। তো এখানে কি লিখলাম যে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন একটা মাধ্যম, এই মাধ্যমে সে আমাদের টি সময় টি সময় এল দৈর্ঘ্য এখানে আমাদের কি করে অতিক্রমণ করে, ঠিক আছে। তুমি চাইলে এখানে আলাদা ভেক্টর নিতে পারো, এখানে যে ভেলোসিটি কত আমাদের এখানে bm ওই মাধ্যমে। তাহলে এইখান থেকে আমরা তার এসটা বের করতে পারি বা এই এলটা বের করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো হচ্ছে এল ইজ ইকুয়াল টু কত হয় বলতো, আমরা জানি আলো কি চলে সমবেগে চলে, সো আলো সমবেগে চললে কি হবে, আলো সমবেগে চললে হবে এখানে bm ইন্টু টি। তাহলে কি লিখবা যে bm ইন্টু কত ভাইয়া টি, ওকে। আচ্ছা, কারণ এস ইকুয়াল টু কত বিটি, তো এস বলতে এখানে কত আমাদের এল। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, এইখানে যে সময়টা লাগবে এই সময় শূন্য মাধ্যমে সে যে পরিমাণ পথ অতিক্রমণ করবে, তাহলে আমরা এখান থেকে ধরতে পারি যে ওই সময় ওই একই সময় শূন্য মাধ্যমে সেটি আমার এইখানে দেখো যে ওই সময় শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে সে যদি এইখানে এল নট পরিমাণ দূরত্ব অতিক্রমণ করে, এল নট পরিমাণ পথ অতিক্রম করে, তো এইটা করলে তাহলে কি লিখবো এখানে আমরা এল নট ইন্টু কত সি ইন্টু টি, সো এল নট ইজ ইকুয়াল টু সি ইন্টু কত আমাদের টি। আচ্ছা, সো এখন যদি আমি এখানে দুইটা ইকুয়েশনকে ভাগ করে দেই, হ্যাঁ, তাহলে আমার এখানে কি থাকবে এল নট বাই কত এল। ধরো আমাদের এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে ভাগ করলে কি পাবা, এখানে ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে যে এল নট বাই এল ইজ ইকুয়াল টু সি ইন্টু টি ডিভাইডেড বাই ওই কই গেল রে বাবা বিএম ইন্টু কত টি। তো টি আর টি ক্যান্সেল আউট, এখানে থাকবে আমাদের এল নট ইজ ইকুয়াল টু এল নট বাই এল ইকুয়াল টু সি বাই কত আমার বিএম, ঠিক আছে। এখন তুমি এখান থেকে চাইলে যে কোনো একটা মান বের করে নিতে পারো তোমার যেটা দরকার। এবার দেখো যে আলো আমাদের কি ছিল, যে তরঙ্গ ধর্ম বা তার তরঙ্গ তত্ত্ব থেকে আমরা যিনি জানছিলাম কি জানছিলাম যে মিউ ইজ ইকুয়াল টু পরম প্রতিসরাঙ্ক। সো আমরা এই প্রতিসরাঙ্ক নিয়েছিলাম শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ওই শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কত আমাদের ওই মাধ্যমে আলোর বেগ, তাই না। তো পাশে এখানে লিখে নাও যে আলোর পরম প্রতিসরাঙ্ক থেকে বা আলো তরঙ্গ ধর্ম থেকে আলোর তরঙ্গ তত্ত্ব থেকে তো তার তরঙ্গ তত্ত্ব থেকে আমরা কি জানি, আমরা জানি যে মিউ ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কত আমাদের ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে মিউ বসা দিতে পারি না আমরা। আচ্ছা, যদি মিউটাকে এখানে ইনপুট দিয়ে দেই তাহলে এখানে কি আসবে দেখো, এখানে আমাদের তখন আসবে যে এল নট বাই এল ইজ ইকুয়াল টু কত মিউ। তার মানে আমাদের এখান থেকে ধরো যে এল নট ইজ ইকুয়াল টু এল ইন্টু কত আমাদের মিউ, ওকে। তাহলে কি দাঁড়ালো আমাদের যে ওই শূন্য মাধ্যমে আলোর মিউ নট না সরি মিউ শুধু, তাহলে কি দাঁড়ালো শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করবে সেটা কি আমাদের মানে আলোকীয় পথটা কি, আলোকীয় পথ হচ্ছে আমাদের যে
কোন একটা মাধ্যমে প্রতিসরণ কিন্তু কি আমাদের ওই মাধ্যমে অতিক্রান্ত জ্যামিতিক পথ, বা বলবো যে আলোকীয় জ্যামিতিক পথ ইন্টু কি আমাদের আলোকীয় জ্যামিতিক পথ ইন্টু কি আমাদের ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখো যে এই নীতিটা আসলে আমাদের পরবর্তীতে ফার্মাট এসে সে হচ্ছে যে মানে পরবর্তীতে এটাকে বিশাল মানে কি বলে মানে এটা ভালো মানে আমাদের সূত্র হিসেবে দাঁড় করাইছে। তো সেটা আমরা একটু আগে বলে আসছিলাম, ওইখানে কি বললাম যে আমাদের আলোক রশ্মি যখন চলে তখন সে হইতেছে যে মানে নির্দিষ্ট বিন্দু হইতে একটা নির্দিষ্ট বিন্দুতে যখন মানে যখন যায়, ধরো যে এই বিন্দুটা থেকে সে যদি আমাদের এই বিন্দুতে আসতে চায়, এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসতে চায়, ধরো এ থেকে যখন সে বিতে আসবে, তখন সে এখানে একটা জিনিস করে, মানে কি বলছিলাম যে আমরা যে এমন পথ অনুসরণ করে যে এখানে তার সমানটা কি লাগে, সর্বনিম্ন লাগে বা সর্বোচ্চ লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে মানে অতিক্রমের প্রয়োজনীয় সময়টা কি হবে, হয়তো সর্বনিম্ন বা আমার এখানে সর্বোচ্চ। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এইটা হচ্ছে ফার্মাটের নীতি। এখন এটা আসলে প্রমাণ করার দরকারটা আমাদের তেমন একটা পড়ে না প্রয়োজনে। তো তোমরা যদি এখানে প্রমাণ করতে চাও তাহলে বইয়ে দেখবা লেখা আছে যে ফার্মাটের নীতি ব্যবহার করে আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণের প্রমাণ। কথা বুঝছো? এটা তোমাদের বইয়ে লেখা আছে। সো আই থিঙ্ক এটা প্রয়োজন মানে এই প্রমাণটা আসলে কোনো প্রয়োজন পড়ে না। সো তোমরা চাইলে আসলে দেখতে পারো। জাস্ট আলোর প্রতিফলনে আমরা কি বলে আসছিলাম যে আই ইজ ইকুয়াল টু হবে আর। সো তুমি ফার্মাটের নীতি ব্যবহার করে আই ইজ ইকুয়াল টু আর প্রমাণ করবা। প্রমাণটা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। জাস্ট যেদিকে বলছে নিম্ন মানে ন্যূনতম বা আমার এখানে সর্বোচ্চ হবে। সো ম্যাক্সিমাম মিনিমামের জন্য কি ইউজ করতে হয়, ডিফারেন্সিয়েশন ইউজ করতে হয়। সো ডিফারেন্সিয়েট করে ওটাকে দেখাইলেই হয় মোট পথটাকে। তো ডিফারেন্সিয়েট করে ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 লিখবা, তাহলে দেখবো যে আই ইজ ইকুয়াল টু আর চলে আসছে। আচ্ছা, এটা গেল আমাদের প্রতিফলন। আর প্রতিসরণে আমরা কি বলছিলাম, প্রতিসরণে যে কথাটা বলছিলাম যে আমাদের ওই আপাদান কোণ সর্বদা কি হয়, আমাদের প্রতিফলন কোণের সমান হয়। স্যার এটা ছিল প্রতিফলনের সূত্র আর কি। আচ্ছা, তাহলে ওই যে যেটা তুমি প্রতিফলন ও প্রতিসরণ যে কোনো একটা সাইল তুমি এখান থেকে প্রমাণ করতে পারো। কথা কি বুঝছো? আচ্ছা, প্রমাণটা আমি দেখাবো না কারণ এটা আসলে দেখানোর প্রয়োজন হয় না আমাদের। ওকে। আর দ্বিতীয় সূত্রটা কি বলছিলাম যে প্রতিসরণে কি বলছিলাম যে মিউ ইনটু সাইন আই ইজ ইকুয়াল টু কত, মিউ মানে মিউ এ সাইন আই ইজ ইকুয়াল টু মিউ বি ইনটু সাইন আর। সো এই প্রতিসরণের এই কনসেপ্টটা আমাদের ফার্মাটের নীতি ইউজ করে প্রমাণ করতে হয়। এই হচ্ছে আমাদের কাজ। তো এই জন্য বলছিলাম দেখো যে ফার্মাটের নীতি পড়তে যাওয়ার আগে আমাদের আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রতিফলন ও প্রতিসরণটা একটু পরে আসতে হবে। সো প্রতিফলন ও প্রতিসরণ আমরা যা দেখছি, এই যে প্রতিফলন আমরা এখানে দেখছি কি যে আই ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ এই যে প্রতিফলন কোণ ও প্রতিসরণ কোণ দুইটা আমাদের সমান হয়, এইটি আমাদের আসলে ফার্মাটের নীতি ইউজ করে প্রমাণ করতে হইবে। আর দ্বিতীয়ত আমরা কি বলছিলাম এইখানে, এখানে বলছিলাম দেখো এই যে সাইন আই, যে এইখানে লিখছিলাম মনে হয় যে সাইন, সেটা মুছে ফেলছি, এইখানে লিখছি প্রতিসংখ্যা, এখানে গিয়ে লিখছি আর কি। যাই হোক, এটা এইখানে লিখলেও হয়তো, যে এখানে লিখলেও হয়তো কি হবে, এইখানে এই যে দেখো সাইন মানে মিউ এ ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ বি ইন্টু কত সাইন আর, এইটা। তো এইটা আসলে আমাদের ফার্মাটের নীতি ইউজ করে প্রমাণ করা যায়, এই দুইটাই। আচ্ছা, এই জন্য বলছিলাম যে এগুলো আমরা হইতেছে যে পড়ার আগে আমাদের ওই প্রতিফলন ও প্রতিসরণের প্রমাণগুলো পড়ে আসলেই হয়। আচ্ছা, সো এই তো ছিল আমাদের মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা। তো এখান থেকে যদি তুমি সবকিছু ভুলে যাও কোনো সমস্যা নাই, শুধু মনে রাখবে জিনিসটা যে সংকট কোণ ইজ ইকুয়াল টু কত। তো সংকট কোণের একটা দারুণ ম্যাথ আছে আমাদের, এটা করলে আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যাবে। যে এইখানে দেখো এখানে ম্যাথ দেওয়া আছে, বলছে যে একজন উপর থেকে যদি দেখে তাহলে এখানে সেটা বৃত্ত দেখবে। তো যদি জলাশয়ের গভীরতা এত হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত। আচ্ছা, আমি একটু বুঝাই বলি। মানে ধরো এইখানেটা আমাদের লাইট আছে, পি বিন্দুতে লাইট আছে এখানে, ঠিক আছে, লাইট জ্বলতেছে এখানে পি বিন্দুতে, এই জায়গাটায়। তো লাইটগুলো আমাদের কি হইতেছে যে উপর দিকে উঠতেছে, তো এখন উপর থেকে তাকালে তখন সে দেখবি একটা গোল বৃত্ত দেখতে পাইবে। যেমন ধরো এখানে যদি একটা পুকুরের নিচে যদি লাইট জ্বলে তখন উপর থেকে তাকালে কি গোল রশ্মি দেখা যায় না, গোলাকার দেখা যায়। তো এই যে আমাদের এইখানে বলছে তাহলে যে এটা ক্ষেত্রফল কত, তো ক্ষেত্রফলটা কত দেখো, তাহলে আমাদের এইটা সেই বৃত্ত, এই যে বৃত্তটা, তো এই বৃত্তটার আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি বলতো। তো লেখো যে এরিয়া, লেখো এরিয়া
ইজ ইকুয়াল টু কত পাই আর স্কয়ার। তাহলে আমাদের এখানে মেইন কাজটাই হবে কি আসলে আর স্কয়ারটা বের করা, মানে আর এর মানটা বের করে নিয়ে আসা। তো আর বের করতে পারলে আমরা এখান থেকে হচ্ছে কি বের করতে পারবো, ওই ক্ষেত্রফলটা বের করতে পারবো। আরই আমাদের চ্যালেঞ্জিং বিষয়। তো এই জায়গায় দেখো আমরা একটু কাজ বাজ করি, সেটা হচ্ছে যে এখানে দাগ দাও, এখানে লাইন টানো। এখন দেখো যে এই যে মাধ্যমটা আমাদের এখানে একটা হচ্ছে এয়ার আছে, পানি আমাদের। তো দুইটা মাধ্যমে আমাদের প্রতিসরাঙ্ক দেখো, এয়ারের প্রতিসরাঙ্ক আমাদের 1 আর পানি প্রতিসরাঙ্ক 1.33, এটা মনে রাখবা। সো এটাকে বললাম কত, এটা হচ্ছে আমাদের 1, এটার মিউ এ ইজ ইকুয়াল টু 1, আর এটাটা কত আমাদের মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1.33। আচ্ছা, তো এইখানে দেখো এইটা যদি আমাদের থিটা সি কোণ হয়, এইটা এই কোণটা থিটা সি কোণ হয় আমাদের, তাহলে এই কোণটা আমাদের কত হবে, থিটা সি কোণ হবে, তাই না? তো এখান থেকে আমরা ওই থিটা সি বের করতে পারলেই দেখো তখন আমি এইটা জানি, আমার এইটা বের হবে এখান থেকে। তো এখানে লেখো স্লেনের সূত্র থেকে বা আমরা জানি, সো এটা হচ্ছে কি আমাদের পানি। তো পানির মাধ্যমে আমাদের এইখানে কোণটা কত, থিটা সি কোণ, রাইট? এই যে এখানে থিটা সি কোণ। সো লেখো ডাব্লিউ ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু, আর হচ্ছে আমাদের এয়ার, তাহলে মিউ এ ইন্টু সাইন ধরো আই লিখলাম। এখন এই কোণটা তো আমাদের কত, এই কোণটা তো এখানে দেখো 90 ডিগ্রি কোণ, রাইট? এটা আমাদের 90 ডিগ্রি কোণ, এইটা এটা 90 ডিগ্রি কোণ হয়ে থাকে, 90 ডিগ্রি কোণ হয়ে থাকে। তাহলে আমাদের তো এখানে কত আসবে, এখানে আমাদের এটা 1 আর এখানে আছে আমাদের জিনিসটা। সো লেখো মিউ ডাব্লিউ ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু, দুইটাই আমাদের এখানে 1। আচ্ছা, সো সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ ডাব্লিউ। সো থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ ডাব্লিউ, সরি মানে সাইন ইনভার্স। সো লিখবা সাইন ইনভার্স 1 বাই মিউ কত ডাব্লিউ। আচ্ছা, সো সাইন ইনভার্স 1 বাই, এখন মিউ ডাব্লিউ কত 1.33, 1.33। সো থিটা সিটা পাই গেলে বাকিগুলো আমরা ইজিলি পাই যাব। সো লেখো সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স 1 বাই 1.33, তো 48.75। এখানে লিখবা কত, এটা হচ্ছে আমাদের 48.75। আচ্ছা, এই যে আমরা এখানে আমাদের থিটা সিটা পাই গেলাম। এখন থিটা সি পাইলে বেনিফিটটা কি, সেটা হচ্ছে আমরা এই কোণটা পাই গেছি, আমাদের এই যে এই কোণটা পাই গেছি, থিটা সিটা পাই গেছি। তাহলে এখন দেখো যে আমাদের এইটুকু দেওয়া আছে, এইচ মানে কত, মানে আমাদের এই লাইনটা দেওয়া আছে, আমাদের এই লাইনটা সমান সমান দেওয়া আছে, ঠিক আছে? যে এই লাইনটা আমাদের দেওয়া আছে, এই লাইনটা এটা কত, এটা সমান সমান বলছে যে এইটা সমান সমান বলা আছে আমাদের কাছে, এটা সমান সমান বলা আছে কত, 200 সেন্টিমিটার, এটা সমান সমান 200 সেন্টিমিটার। আচ্ছা, দেন আমাদের এইটুকু লাগবে, আমাদের এটা হচ্ছে আর, তাই না? এটা কত আমাদের আর। আচ্ছা, এখন বলো তো, মানে আর যদি বের করতেছে এইখান থেকে, আমি এই কোণের মানটা জানি, সো tan থিটা মানে কি বলো তো, লম্ব বাই ভূমি। আচ্ছা, সো এখানে লেখো যে tan থিটা, লেখো যে tan থিটা, tan থিটা সি ইজ ইকুয়াল টু লম্ব বাই কত আমাদের ভূমি। সো লম্ব তো আর, আর ভূমি কত এইচ। সো আর ইজ ইকুয়াল টু এইচ ইন্টু tan থিটা সি, রাইট? আচ্ছা, তো এইচ এর মধ্যে 200 সেন্টিমিটার ইন্টু tan 48.75। সো এখানে ইউজ করে দাও,
তাহলে এখানে কত আসবে আমাদের বলো তো? এখানে আসবে আমাদের 200 ইন্টু 10⁻² ইন্টু হচ্ছে tan থিটা সি, তাহলে 48 পয়েন্ট কত 75, তাহলে 2.280 এত মিটার। তো 2.280 এত মিটার। এবার আমরা যে ইকুয়েশন বের করে রাখছিলাম এইখানে, এই ক্ষেত্রফল বের করার জন্য 1 নম্বর ইকুয়েশন যেটা আমাদের এইখানে বসাবো আমরা। সো লেখো 1 নং হতে পাই, লেখো 1 নাম্বার হতে। সো 1 নং হতে, 1 নং হতে কি পাই বলো তো? এই যে আমাদের এরিয়া যেটা আমরা এখানে বের করতে বলছে, এরিয়া ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার। সো পাই ইন্টু আর স্কোয়ার কত 2.280 স্কোয়ার, দিস ইকুয়াল টু, সো পাই ইন্টু আর স্কোয়ার, সো 2.280 একটা স্কোয়ার দাও, তাহলে হবে 16.33। তো 16.33 মিটার স্কোয়ার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমটা। সো এরকম যদি প্রবলেম আসে তাহলে এবার সলভ করে ফেলবা, মানে এই থিটা সি বের করলাম, দেন এইটাতে আমাদের একান্তর কোণ। আচ্ছা, সো আমরা দেখো এর আগে আর দুইটা প্রবলেম আছে আমাদের, দুইটা বইটা আসা প্রবলেম, এই যে এই একটা আর হচ্ছে আমাদের এই একটা, এইটা। তো দেখো 1.62 প্রতিসংখ্য বিশিষ্ট কাঁচের প্লেটে আলোক রশ্মি আপতিত হয় যদি প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে, তবে আপাতন কোণের মান নির্ণয় করো। দেখো তোমার এইখানে যা দেওয়া আছে, আমাদের বলছে যে এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের প্লেটে আলোক রশ্মি আপতিত হয় যদি প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি একে অপর লম্ব অবস্থান করে। তার মানে এইখানে তোমার কি আয়ের জন্য হিন্টস দেওয়া আছে, তাহলে এখন আমাদের লাগবে কি আর বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা তোমরা সলভ করতে পারবা, আমি এইটুকু আশা তোমাদের দ্বারা করতে পারি, রাইট? কারণ এতক্ষণ ম্যাটার করে তোমাদের এইটুকু আইডিয়া তো হইছে। আচ্ছা, তো মানে এটা ইজি আছে, মানে 19-20 এর প্রবলেম যেটা এটা মানে ইজি আছে, বাট 18-19 এর প্রবলেম দেখবো একটু, মানে তিনটে মাধ্যম দেওয়া ছিল। তো তোমরা যারা 26 বেসে আছে তারা অবশ্যই বইটি পরীক্ষা দিবা। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, তো এখানে দেখো তুমি আপাতত মানে প্রথমবার কি করবা, প্রথমবার তুমি যদি ওই যে মানে কোন মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যম নিবা যদি মনে না রাখতে পারো, তাহলে একেবারে বেসিক যে ফর্মুলা আমরা শিখে আসছি এসএলএন থেকে, যে সেটা কি ছিল দেখো, বেসিক যে ফর্মুলাটা আমাদের সেটা হচ্ছে এরকম ছিল, তোমরা সবাই জানো যে মিউ, দেখো এই মাত্রা ক্ষেত্রে দেখো যে মিউ ইজ ইকুয়াল টু উপরে কত আমাদের সাইন আই বাই কত আমাদের সাইন আর এটা। তো মিউ ইজ ইকুয়াল টু কত সাইন আই বাই কত আমাদের সাইন আর। আচ্ছা, এইবার দেখো আমাদের কোশ্চেনে কিন্তু বলা আছে যে একটা হচ্ছে কি এইখানে যে যদি প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে, তাহলে একটার সাথে একটা অবস্থান কিরকম করতেছে, লম্বভাবে অবস্থান করতেছে। যদি এরকমের হয় তবে আপাতন কোণের মান নির্ণয় করতে বলছে আমাদের, তার মানে আমাদের আইটা আসলে এখান থেকে খুঁজে বের করতে হবে। কথা বোঝা গেল? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এখন মি এর মান বলা আছে কত 1.62, তাহলে লিখে দাও 1 পয়েন্ট কত আমার এখানে 62 ইজ ইকুয়াল টু, আমাদের তো বের করতে হবে আইটাই বের করতে হবে, রাইট? তাহলে উপরে কি লিখবো আমরা সাইন আই, আর নিচে দেখো এখানে বলছিল কি যে একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করতেছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত আই, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস কত আমাদের আই। তাহলে এইখানে দেখুন আইটা বের করে ফেলবা। সো এটা তোমরা বুঝে ফেলছো যে আমাদের এইখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত আমাদের কস থিটা, তাহলে 1.62 ইজ ইকুয়াল টু সাইন আই বাই কত আমাদের কস আই। সো tan i is equal to 1.62, so I is equal to tan inverse tan inverse 1.62। তো করো tan inverse 1.62 58.31, so I is equal to 58.31। আচ্ছা,
তো দেন দেখো যে এইটা ছিল আমাদের প্রবলেম, আর হচ্ছে যে এইখানে প্রবলেম দেওয়া আছে যে এটা খুবই একটা মানে কি বলবো ছোট একটা প্রবলেম, তোমরা নিজে এটা করে ফেললা বাসায়, হোমওয়ার্ক হিসেবে দিলাম এটা তোমাদের, ঠিক আছে? তো দেখো এই হচ্ছে আমাদের এই সফটওয়্যারের আলোচনা। তো এর পরের ক্লাসে আমরা হচ্ছে যে লেন্স নিয়ে আলোচনা করব, লেন্স প্রস্তুতকারক সমীকরণ, এবং ওই সম্পর্কে আমাদের ডিটেলস একটু আলোচনা করতে হবে। তো এই চ্যাপ্টারটাকে আমরা অনশট না দিয়ে আমরা 3টা পার্টে ভাগ করে করব। প্রথম গেল আমাদের বেসিক যে আলোচনা, যেগুলো 9-10 করে আসছি আমরা, যেখান থেকে নতুন কি ছিল ফার্মাট নীতি, আর ছিল আমাদের সংকট কোণ, এটা ছিল আমাদের পার্ট 1 এ। আর পার্ট 2 তে আমরা লেন্স নিয়ে আলোচনা করব, আর পার্ট 3 তে আমরা বিভিন্ন যন্ত্র নিয়ে আলোচনা করব।